কংগ্রাচুলেটস মিস্টার মহসিন খান। এখন তো আপনারা পারমিশন পেয়েই গেলেন। এখন কেউ আর আপনাদের এই মিশন বন্ধ করতে পারবে না। জি ম্যাডাম, দোয়া করবেন। এখন দেখব কে কে আমাদের হাত থেকে বাঁচে কি করে। দোয়া তো অবশ্যই করব, আর আপনারা আপনাদের মিশনে অবশ্যই জয়ী হবেন। আপনারা ধরেন কে কে কে। ম্যাডাম মাফ করবেন, আর হাসি কন্ট্রোল করে থাকতে পারলাম না। এখানে হাসার কি আছে মিস্টার তানভীর? ম্যাডাম, কে 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 ধরা এত সহজ না। কে কে ইজ ওয়ান ম্যান আর্মি। সবচেয়ে বড় কথা হলো কে কে এর নিজের ইচ্ছে ছাড়া তার পাশেও কেউ যেতে পারে না। আর কে কে এর ইমানদারি দেখে বেইমানিও ইমানদার হয়ে যায়। আমাদের কাছে 5,000 আর্মি অফিসার এবং 7,000 পুলিশ অফিসার আছে, যা কে কে ধরার জন্য পর্যাপ্ত। আমি যতটুকু জানি কে কে যেখানে থাকুক না কেন সেখানে 50,000 কে কে এর লোক সাথেই থাকে। কি বলছেন এইসব? আপনি কি কে 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 চেনেন? সেই ছোটবেলা থেকে আমি কে 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 চিনি। আপনি কি আমাদেরকে কে কে সম্পর্কে বলবেন? অবশ্যই। তাহলে ভিতরে চলুন, সেখানে বসেই আমরা কে কে জীবনী শুনি। তাহলে ভিতরে চলুন। এতক্ষণ আর্মি ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে যারা কথা বলছিলেন তারা হচ্ছেন সরকারি অফিসার। আজ কে কে এর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে। এতক্ষণ ওনাদের কথা শুনলাম। চলুন চলুন এখন গল্পের নায়কের কাছ থেকে ঘুরে আসি। কে কে এর ক্যাম্প, ক্যাম্প বলে ভুল হবে, এক সাধারণ জায়গা। এখানে প্রায় 100 একর জায়গা রয়েছে। এখানে 20 একর জায়গা জুড়ে একটি রাজপ্রাসাদের মতো বাড়ি। আরো 80 একর জায়গায় কে কে কারখানা, অফিস ইত্যাদি ইত্যাদি। এখানে প্রায় 50,000 মানুষ কাজ করে এবং পরিবারের সাথে কে কে হাউসে থাকে। আজ মাসের প্রথম দিন হওয়ার কারণে এখানে অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেক মাসের প্রথম দিনে সবাই মিলে অনুষ্ঠান করে। মিলয় কে কে এর বিশ্বস্ত আদমি, ওরফে কে কে এর বাম হাত। আদিল কে কে ভাইয়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে। আদিল কে কে এর বিশ্বস্ত আদমি, ওরফে কে কে এর ডান হাত। হ্যাঁ, আমিও শুনেছি। ভাই কি জানেন? না, বাইকে এখনো পর্যন্ত বলেনি। পার্টি শেষে বলবো ভেবেছিলাম। পার্টি তো শেষ, চল ভাইয়ের রুমে যাই। ওকে চলো। কে কে এর রুমে। ভাই আসতে পারি? ভিতরে আয়। ভাই, আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি জানি তুই সবাইকে এক জায়গায় জড়ো কর, সবাইকে বলবি কে কে ডাকছে। ঠিক আছে। রুমের বাহিরে ভাই কি বলেন? সবাইকে এক জায়গায় জোর করতে। ওকে, আমি সবাইকে বলছি। কিছুক্ষণ পরে ভাই সবাই এসে গেছে। আমি আসছি। সবাই একসাথে মাঠে জড়ো হয়েছে কে কে আসতে দেখে। কে 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 বলে আওয়াজ করছে। আসসালামু আলাইকুম। এখানে আপনাদেরকে ডাকার একটাই উদ্দেশ্য। সবাই হয়তো জানেন আমার বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে, তাই আমি ঠিক করেছি আমি কয়েকদিনের জন্য বাহির হতে ঘুরে আসব। ভাই কি বলছেন? আমাদের কি হবে? আমার অনুপস্থিতিতে আদিল সবকিছু সামলাবে। আমি চাইলে আর্মির পুরো ফৌজ নষ্ট করে দিতে পারি, কিন্তু আমি সেটা করতে চাই না। এতে আমাদের ও দেশেরও ক্ষতি হবে, তাই আমার এই সিদ্ধান্ত। আমরা আপনার সাথে আছি সবসময়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বাই। কে কে এর রুমে। কি রে, তোরা এভাবে চুপ করে আছোস কেন? ভাই, আর কি কোনো রাস্তা নেই? আমরা আপনাকে ছাড়া কিভাবে চলবো? কে কে সবকিছু ভেবে চিন্তে করে। আর কতদিন তোরা রহিম চাচার হাতের খাবার খাবি, তাই ভাবছি তোমাদের জন্য একজন ভাবি আনবো। সত্যি ভাইয়া? কে কে কখনো মিথ্যা বলে? ভাই, কখন বের হবেন? আর আপনাকে তো সবাই চিনে না, আপনার থাকতে কোনো অসুবিধা হবে না। 10 মিনিট পর বের হব। আর এসব নিয়ে তুই বেশি চিন্তা করিস না। নিলয় আমার সাথে যাবে। এবার একটু বিশ্ববিদ্যালয়ে পড়ে আসি। কি, আমরা পড়তে যাব? আমি আরো ভেবেছিলাম। তোর ভাবি খুঁজতে হবে না। ওকে চলেন ভাই, দেরি হয়ে যাচ্ছে। চল। কে কে আর মিলা গাড়িতে বসে আছে। উদ্দেশ্য উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এদিকে আর্মির ক্যাম্পে। এই মিলাদ, ক্যামেরাটা চালু কর। জি স্যার।
এবার বলুন মিস্টার তানভীর। আমার বাবা কেকের বাবার খুব ভালো বন্ধু ছিলেন। আমার বাবার কাছ থেকে শুনেছি কেকের যেদিন জন্ম হয় সেই দিন কেকের বাবার মৃত্যু হয় সাল 1995। জাহানা, আমার একটা জরুরি মিটিংয়ে যেতে হবে। হঠাৎ মিশন? আচ্ছা, সাবধানে যেও। পুলিশের চাকরি কখন কি হয় বোঝা যায় না। আমার সন্তানের খেয়াল রেখো। এই রাকিব, তুই আমার সন্তানের খেয়াল রাখিস। আমি না আসা পর্যন্ত তুই আর তানভীর এখানেই থাকিস। আচ্ছা ঠিক আছে। সেদিন যে ইসলাম স্যার বাড়ি থেকে বের হয়েছিলেন তার পরের দিন ওনার লাশ বাড়িতে আসে নাই। শোনা যায় ওনার গাড়ি দুর্ঘটনা হয়। সেদিন সবাই খুব বেশি কান্না করেন, কিন্তু চাচি বেশ কান্না করলেন না। তিনি বলেন, আমি ভেঙে পড়লে চলবে না, আমার সন্তানকে মানুষ করতেই হবে। এভাবে কেটেছে 5 বছর। চাচি হবু কষ্ট করে কাবির কেকের নামকে বড় করেন। সাল 2001। আমার বয়স 7 বছর আর কবিরের 6 বছর। চাচি কবিরকে প্রাইমারি স্কুলে ভর্তি করেন। আমাকে আমার বাবা ক্লাস 2-তে না তুলে আবার ক্লাস 1-এ রাখেন। আজ কবিরের প্রথম ক্লাস, কিন্তু কবির তার মাকে ছাড়া সে ক্লাস করবে না বলল। বাধ্য হয়ে চাচিও ক্লাসে করলেন। ক্লাস শেষে, কবির, ক্লাস কেমন লাগলো? মা, তুমি পাশে থাকলে আমার সবকিছু ভালো লাগে। আমার দুষ্টু ছেলে। আমি বড় হয়ে দেশের সেবা করব। সব মা বাবা চায় সন্তান বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেখানে টাকা বেশি পাওয়া যাবে সেই ধরনের কোনো কাজ করে এবং মা বাবাকে দেখাশোনা করে। কিন্তু জাহানারা বেগমের ইচ্ছা কবির বড় হয়ে দেশের সেবা করবে। এতে আইনের ভিতরে বা আইনের বাইরে। কেন উনি এটা বিশ্বাস করতেন যে কবির কখনো অন্যায় কাজ করতে পারে না, কারণ কবির ওনার ছেলে। এভাবে কেটে যায় আরও 2টা বছর। তখন চাচির ব্লাড ক্যান্সার ধরা পড়ে আর ডাক্তার 3 মাস সময় বলে দেয়। তখন চাচি বাবাকে বলেন কবিরকে এইসব না জানাতে। বাড়িতে এসে, মা মা ডাক্তার কি বললো? বাবা ডাক্তার কিছু বলেনি, বলল আমি ঠিক আছি, শুধু কিছু মাথার বেদনার ওষুধ দিয়েছেন। বুঝলাম। তখন আমি ওদের বাসায় যাই। চাচি বাবাকে বলে আমাকে কবিরদের বাসায় কিছু দিনের জন্য নেন। আসসালামু আলাইকুম চাচি, আমি কবির। কিরে তানভীর, তুই এখানে? আমার এখানে আসা মানা নাকি? তুই যে কোনো সময় আসতে পারিস, এটা তো তোরই বাসা। তাহলে তোমার ছেলে এরকম প্রশ্ন জিজ্ঞাসা কেন করে? আচ্ছা এসব কথা বাদ দে, চল খেতে আয়। সবাই মিলে খেয়ে নিলাম। এভাবে হাসি খুশি করে কেটে গেল আরো 3 মাস। হঠাৎ একদিন চাচির খুব মাথায় বেদনা হয় এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, যা দেখে আমরা ঘাবড়ে যাই। ভাগ্যিস বাবাও ছিলেন বাসায়, তাই উনি চাচিকে নিয়ে হাসপাতালে যান, সাথে আমরাও। চাচিকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। আর এদিকে কবির কান্না করে জ্ঞান হারিয়ে ফেলেছে। 1 ঘন্টা পর ডাক্তার বের হলেন। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? দুঃখিত, উনি আর বেঁচে নেই। ডাক্তার চলে গেলেন। কবির ওই 2 দিন খুব কান্না করে। এরপর বর্তমানে ফোনের আওয়াজ শুনে সবাই হোয়াট, কি বললে? অফার থেকে। ওকে ওকে, আমি স্যারকে বলছি। কি হয়েছে? স্যার, কে নাকি তার ক্যাম্প হতে বের হয়ে কোথায় ঘুরতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সেটা ঠিক জানি না, তবে সিলেট থেকে ঢাকার রাস্তা যাচ্ছে। এটাই সঠিক সময় কেকেকে ধরার জন্য। সবাইকে বল রেডি হয়ে বের হতে। ওকে স্যার। আর এদিকে কেকে আর বিরায় গাড়িতে বসে আছে। আর্মি ক্যাম্পে জানিয়েছিস কি যে আমি ক্যাম্প থেকে বেরিয়ে ঘুরতে যাচ্ছি? জি ভাই, আসলে আপনার কোনো কাজও আমার মাথায় ঢোকে না। এখন আবার কি হলো? এই যে আমরা বেরিয়েছি, তা পুলিশকে জানানোর কি দরকার ছিল? আমাদের সাথে কোনো সিকিউরিটিও নেই। এটা তুই বুঝবি না, এটা কেকের প্ল্যান। হ্যাঁ, আপনিই সব জানেন। কেকে জানালার দিকে চেয়ে সেই কলেজ লাইফের কথা ভাবছে। আজ কলেজের প্রথম দিন কেকে এবং তানভীরের। কবির ক্লাস 10-তে কোনো রকম পাশ করে ফেলেছি। এখন কলেজে কি হবে আল্লাহই ভালো জানে। আরে তুই এত চিন্তা করিস কেন? ক্লাস 10 যেভাবে পাশ করেছি তেমনি করে ইন্টার পাশ করব। আরে তুই তো ক্লাস টপার আর আমি। ওকে চল এখন ক্লাসে যাই।
চল। ক্লাসের ভিতরে ঢুকে তানভীর আর কে সবার শেষের বেঞ্চে বসে। তার কিছু সময় পর ক্লাসে একজন ম্যাডাম ঢুকেন, সাথে প্রিন্সিপাল স্যারও। সবাই দাঁড়িয়ে সম্মান জানায়। আজকে তোমাদের সবার প্রথম ক্লাস, মন দিয়ে পড়াশোনা করবে যাতে ভবিষ্যতে কলেজের নাম উজ্জ্বল করতে পারো। আর হ্যাঁ, উনি হলেন তোমাদের ইংরেজির প্রফেসর মিসেস রোকসানা খান। আজকে থেকে উনি তোমাদের ইংরেজি ক্লাস নেবেন। ওকে বাই, এখন আমি আসি, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এই কথাগুলো বলে স্যার চলে গেলেন, আর ম্যাডাম সবার সাথে পরিচিত হচ্ছেন। এক এক করে সবার সাথে পরিচিত হচ্ছেন, সাথে আমরাও। কিন্তু হঠাৎ একটা মেয়েকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই যে মেয়ে, এবার তোমার পালা। আমার নাম মিথিলা খান, বিয়ানীবাজার গার্লস স্কুল থেকে এসএসসি দিয়েছি। ওকে, বসো, এবার তুমি দাঁড়াও। মিথিলার পাশে বসা মেয়েটিকে উদ্দেশ্য করে এতক্ষণ আমি মিথিলাকে মুগ্ধ নয়নে দেখলাম। এখন ম্যাডামের কথায় হুঁশ ফিরল। আমি নাজিয়া, বিয়ানীবাজার গার্লস স্কুল থেকে এসএসসি দিয়েছি। আমি মিথিলার চাচাতো বোন। আমি তোমাকে তোমার ফ্যামিলি ডিটেলস বলতে বলিনি। দুঃখিত ম্যাম। ওকে, বসো। এ কি, আমি এটা কি দেখলাম? আমি যেভাবে মিথিলার দিকে তাকিয়েছিলাম তেমনি তানভীর নাজিয়ার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর আমাদের পালা আসে। এই ছেলে তুমি? আমাকে উদ্দেশ্য করে। আমার নাম কাবির খান, আমি দেউলগ্রাম হাই স্কুল থেকে এসএসসি দিয়েছি। ওকে, বসো, এবার তুমি। তানভীরকে উদ্দেশ্য করে। আমি তানভীর, নাম তো শোনাই হোগা। সবাই হেসে দেয়, আর ম্যাডামের ধমকে সবাই চুপ। আমি দেউলগ্রাম হাই স্কুল থেকে এসএসসি দিয়েছি। কবির আমার খুব ভালো বন্ধু, লাইক জানেমান। এখানে পড়তে এসেছো, হিরো হতে নয়। বসতে পারো। দুঃখিত ম্যাম। এভাবে আমাদের একটা একটা করে 4টা ক্লাস শেষ হলো। ক্লাস শেষে ক্লাস থেকে বের হওয়ার সময়। ভাই, আমার একটা হেল্প করবি? বল, দেখি কি করা যায়। না মানে, তোকে কিভাবে যে বলি। এই তো, তোর মুখ দিয়ে বল যে তুই নাজিয়াকে ভালোবেসে ফেলেছিস। এই, তোকে কে বললো? তুই যেভাবে তাকিয়েছিলি তা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে তোর মনে লাড্ডু ফুটছে নাজিয়াকে দেখে। তুই আমার সাথে নাজিয়ার পরিচয় করিয়ে দে না। আমি নিজেও নাজিয়াকে চিনি না, আর তোর পরিচয় করিয়ে দিব কি করে? প্লিজ। ওকে, দেখি কি করা যায়। তানভীর আর কে নাজিয়াকে খুঁজতে লাগলো। অবশেষে তাদের সন্ধান পাওয়া গেল। তারা একটি গাছের নিচে বসে গল্প করছিল, সাথে আরেক মেয়ে মনে হয় নতুন বন্ধু বানিয়েছে। সেখানে কে এবং তানভীর গেল। হাই। হাই, এখানে কি চাই? না মানে, আমরা কলেজে নতুন তো, তাই নিউ বন্ধু বানাতে চাই। আর আপনাদের দেখে মনে হলো আপনাদের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না, তাই চলে আসলাম বন্ধুত্বের হাত বাড়াতে। জানেন আমি কার মেয়ে? আমরা আপনার বাবার সাথে বন্ধুত্ব করতে আসিনি। আজকে যে ম্যাডাম ইংরেজি ক্লাস করিয়েছিলেন আমি ওনার মেয়ে। ওহ, আমি এই কলেজে প্রিন্সিপাল স্যারের ছেলে। রিয়েলি? কোনো সন্দেহ? তখনই কেউ একজন একটি কারের ভিতর থেকে নাজিয়াকে ডাক দিলেন। আমি ভালো করে চেয়ে দেখলাম গাড়ির ভিতরে ম্যাডাম বসা। নাজিয়ার মিথিলা সেখানে গেল। এই ছেলেগুলো এখানে কি করে? আমাদের নিউ বন্ধু। ওকে, সাবধানে চলাফেরা করবে। ঠিক আছে চাচি। আমি গেলাম, তোমরা তাড়াতাড়ি চলে এসো বাড়িতে। ম্যাডাম চলে গেলেন, আর এইদিকে তানভীর আর আমি লেভেলে দৌড় দিলাম, এক দৌড়ে কলেজের বাইরে। এই, তোর এত বেশি ভাবনার কি দরকার ছিল? আরে, আমি জানতাম নাকি ও সত্যি ম্যাডামের মেয়ে। ওকে, এবার বাসা চল। আর এদিকে নাজিয়া আর মিথিলা মিলে এসে দেখে তানভীর আর কাবির সেখানে নেই। তারা ভয় পেয়ে চলে গেছে। শালা ভিতর ডিম। এমনি ছেলেগুলো দেখতে ভালো। তা অবশ্যই ঠিক, কাল ওদের সাথে বন্ধুত্ব করে নেব। এবার চল। ওকে, চলো। মিথিলা আর নাজিয়া বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে গিয়ে, তা আজ আমার মামুনিদের কলেজ কেমন লাগলো? খুব ভালো চাচ্ছু। ওকে, তাহলে তোমরা তোমাদের রুমে যাও, আমার একটু কাজ আছে, রাতে ফিরতে লেট হবে। ওকে।
মিথিলার মা এবং নাজিয়ার বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। পরের দিন সকালে কলেজে মিথিলা আর নাজিয়া কলেজে ঢুকতে শহীদ মিনারের পাশে কেকে এবং তানভীরকে বসতে দেখলো। মিথিলাকে দেখে তানভীর উঠে যেতে চাইলে মিথিলা বলে ওঠে, এই দেখ ইশরাত, প্রিন্সিপাল স্যারের ছেলে আমাদের দেখে চলে যাচ্ছে। এই যে আমাদের সাথে বন্ধুত্ব করবেন না? এখানে ইসরাত কে? আমি। তোমার নাম নাজিয়া না? আমার পুরো নাম ইসরাত জাহান নাজিয়া। আমরা ওকে দুটো নামেই ডাকি। ওহ, তা আপনারা আমাদের দেখে পালিয়ে যাচ্ছিলেন কেন? ও হেল্প পালাবে। আপনার বয়ফ্রেন্ড আমি নই, আমি একজন সাহসী ছেলে। শালা, তুই আবার ভাবলই বিপ। আর মামা, মেয়েটার বিএফ আছে কিনা তা জানার ভালো উপায় ব্যবহার করবে, যাকে বলে সুযোগের সদ্য ব্যবহার। ও হ্যালো, আমার কোনো বিএফ নাই, আই এম পিওর সিঙ্গেল। আমার কোনো জিএফ নেই, মনে লাড্ডু ফুটেছে। ওই ক্লাসের সময় হয়ে যাচ্ছে, পরে কথা বলবো। ওকে, এখন থেকে আমরা বন্ধু। ওকে, এবার ক্লাসে চল। চল। ক্লাস শেষে সবাই মিলে কিছু সময় আড্ডা দিয়ে সবাই বাড়িতে চলে গেল। এভাবেই চলে গেল আরো কিছুদিন। তানভীর ইসরাতকে এখন পাগলের মতো ভালোবাসে। আর আমাদের হিরোর উল্টো মিথিলা কাবিরের প্রতি কিছুটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হবেই না কেন, আমাদের হিরো কোনো দিক দিয়ে কম নাকি? সব মিলিয়ে একদম সালমান খান। রাতে মিথিলাদের বাসায়। এই ইশরাত শোন, আমার মনে হয় তানভীর তোকে ভালোবাসে। তুই বুঝলি কিভাবে? তানভীরের তোর প্রতি কেয়ার দেখলেই বোঝা যায়। আর এমনিই ছেলেটা খারাপ না, তার বিষয়ে ভাবতে পারোস। দেখি কি হয়, বিচুর ডিম কি আমায় প্রপোজ করতে পারবে? আমি কি কথা বলবো এই বিষয়ে তানভীরের সাথে? না থাক, তবে তুই এক কাজ করতে পারিস, কাবিরের সাথে কথা বলে দেখ। ওকে, গুড নাইট। ঘুমিয়ে পড়লো। সকালে কলেজে গিয়ে যা হলো তা ভাবার বাহিরে ছিল। তাহলে শুনুন আমাদের তানভীর ইসরাতকে কলেজের সবার সামনে প্রপোজ করে। এখন চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, এই কাহিনীর পেছনের কারণটা জেনে আসি। সকালে ঘুম থেকে উঠে তানভীর কাবিরকে বলছে, ভাই জানিস, কাল রাতে আমি খুব বড় একটা খারাপ স্বপ্ন দেখেছি। বল, এইটাই দেখছিস তো যে আজকে চাচা আসছে? আরে এটা তো আমার প্রতিদিনের দুঃস্বপ্ন, কিন্তু আজ দেখেছি ইসরাত আর একটা অচেনা ছেলের সাথে হাত ধরে হাঁটছে। আরে কি বলিস, আমি তো তোকে বলতে ভুলেই গিয়েছিলাম যে ইসরাত আজকাল একটা ছেলের সাথে খুব বেশি চলাফেরা করছে। কি বলিস এসব? এখন আমি মজা করে মুড়ে নেই। আমি সত্যি বলছি। ডাহা মিথ্যে কথা। সে তানভীরকে ভয় দেখাচ্ছে, না হলে তানভীর জীবনেও ইশরাতকে প্রপোজ করতে পারবে না, এটা সে ভালো করেই জানে। কারণ তানভীর এর মনে ইশরাতকে হারিয়ে ফেলার ভয় রয়েছে। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমাদের কথার মাঝে হঠাৎ বাসায় কলিং বেল বেজে ওঠে। তানভীর দরজা খুলতে যায় এবং দরজা খুলে 1000 ভোল্টের শট খায়। কারণ দরজা খুলে দেখে তানভীরের বাবা মানে রাকিব চাচা দাঁড়িয়ে আছেন। তানভীর তো শখ খেয়ে দাঁড়িয়ে আছে। কিরে, কে আসলো এত সকাল সকাল? কিরে, ভিতরে ঢুকতে দিবি? তানভীর দরজার সামনে থেকে সরে আসলো এবং রাকিব চাচা ভিতরে আসলেন। আরে চাচা, আপনি হঠাৎ করে? আর বলিস না, একটা কাজে এসেছি, তাই ভাবলাম তোমাদের একটু দেখে যাই। চাচা খুবই ভালো করেছেন। তা কি খাবেন? না, এখন কিছু খাবো না, খাবার দাবারের সমস্যা নেই, তাড়াতাড়ি চলে যেতে হবে। তোমরা কলেজে যাবে না? জি যাব। তাহলে আমার সাথে চলো, আমি তোমাদের কলেজে দিয়ে চলে যাব। ওকে। চাচার সাথে গাড়িতে করে কলেজে চলে আসলাম। কলেজে এসে ক্যান্টিনে বসে আমি আমার কাজ শুরু করলাম। আমার কেন যেন মনে হচ্ছে বন্ধু, তোর ভাগ্যে আজ খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কেন? এই যে দেখ, সকালে তোর একটা খারাপ স্বপ্ন বাস্তব হয়ে গেছে। এখন আমি ভাবছি যদি ইসরাতের স্বপ্ন সত্যি হয়ে যায়। বন্ধু, এখন আমি কি করব? আমি ইসরাতকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ইসরাতকে খুব ভালোবাসি। বন্ধু, তুই একটা কিছু কর। আমার কাছে একটা প্ল্যান আছে, তবে তুই তা ঠিকমতো করতে পারবি কিনা সন্দেহ আছে। বললো না, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আগে প্রমিস কর, আমি যা বলবো তুই তা করবি। ওকে, প্রমিস। তাহলে শোন, তুই সারা কলেজের সামনে ইসরাতকে প্রপোজ কর।
কি? আমি পারবো না? তুই তোর প্রমিস ভুলে যাচ্ছিস। বন্ধু, আমার কোনো উপায় নেই। না, তোকে এটা করতে হবে। ওকে। কলেজে যখন দেখলো ইশরাত আসছে, তখন কাবির তানভীরকে জোরে ঠেলে দিল ইশরাতের সামনে। তখন ইশরাত, তোমাকে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো। ইশরাত আমার জানেমান, তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে তোমার প্রতি আমার ভালোবাসা জন্ম নেয়। আস্তে আস্তে আমি তোমার যত কাছে যাই তত তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি। এক পর্যায়ে আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ আমাকে ফিরে দেবে না? আই লাভ ইউ। হাঁটুর উপর ভর দিয়ে এক পায়ে দাঁড়িয়ে হাতে গোলাপ নিয়ে পুরো কলেজ ওদের দিকে তাকিয়ে আছে। ইশরাত তানভীরের হাত থেকে গোলাপ নিয়ে বলে, আই লাভ ইউ টু, তবে মায়ের সাথে কথা বলতে হবে। ওকে। ইশরাতকে জড়িয়ে ধরে, ভাই এটা কলেজ, ইশরাতকে স্যার। তানভীর ও ইশরাত দুজনেই লজ্জা পেল। তারপর ক্যান্টিনে গেলাম, ম্যাডামও আসলেন। সাহস আছে বটে, পুরো কলেজের সামনে প্রপোজ। সরি ম্যাম। যা করার তো করেই ফেলেছো, এখন সরি বলে কি করবে? তার চেয়ে বরং আমার মেয়ের ভালো করে খেয়াল রেখো। অবশ্যই খেয়াল রাখবো, আমার একমাত্র হবু বউ। সবাই হেসে দিলাম। এভাবে কেটে যাচ্ছিল দিন। তানভীর আর ইশরাত তারা প্রেম করত, আর আমি আর মিথিলা কাবাবে হাড্ডি হতাম। সবাই হেসে দিলাম। এভাবে কেটে যাচ্ছিল দিন। তানভীর আর ইশরাত তারা প্রেম করত, আমি আর মিথিলা কাবাবে হাড্ডি হতাম। একদিন তানভীর আর ইশরাত কোথায় যেন বেড়াতে গেল। তানভীর আমাকে বলেছিল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু মিথিলা বলল আমাকে তার সাথে শপিং এ যাওয়ার জন্য। আমি গোল্ডেন চান্স মিস করলাম না, কিন্তু আমি অবাক তখনই হলাম যখন মিথিলা আমায় শপিং এ না নিয়ে গিয়ে একটা পার্কে ঢুকলো। মিথিলা, তুমি শপিং করবে না? যে পার্কের সামনে নেমে গেলে রিক্সা থেকে। কে শপিং করবে? তুমিই তো আমাকে বললে। তুমি আসলেই কি কিছু বোঝো না, নাকি না বুঝার অ্যাক্টিং করো? আমি আবার অ্যাক্টিং করতে যাব কেন? তানভীর আর ইশরাতকে কিছুক্ষণ একা থাকতে এবং ঘুরতে দাও। তাদের প্রেমের মাঝে আমরা কেন কাবাবে হাড্ডি হতে যাব? নিজে প্রেম করবে না এবং অন্যদের করতেও দেবে না। ও এই কথা, আমি তো এই কথা আগে ভাবিনি। হয়েছে, আর এখন বেশি ভাবতে হবে না। চলো ওই দিকটায় গিয়ে বসি। চলো। কিছুক্ষণ বসে থাকলাম, দুজনেই নিশ্চুপ, কেউ কোনো কথা বলছি না। তারপর আমি বললাম, এই মিথিলা, তুমি কি জীবনে কাউকে ভালোবেসেছো? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অনেকজনকে। ও, আর এইদিকে মিথিলা আমার অবস্থা দেখে মুচকে মুচকে হাসছে। আরে এই কুমড়ো পটাশটাও দেখছি আমায় ভালোবাসে, কিন্তু মুখ খুলে কিছু বলতে পারছে না। নাম শুনবে আমি যাদের ভালোবেসেছি? হ্যাঁ বলো। তাহলে শোনো, আম্মু, আব্বু, চাচি, ইশরাত। ওয়েট, তুমি কি এদের কথা বলছিলে? হ্যাঁ, কেন? না মানে আমি বলতে চেয়েছিলাম যে তুমি লাইফ পার্টনার হিসেবে কি কাউকে ভালোবেসেছো বা কারোর সাথে প্রেম করেছো কি? না, কেন? এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, একজনকে বাসি, কিন্তু বলতে পারছি না। যদি সে না বলে? প্রথমে তো তাকে ভালোবাসো, যে সেটা বলো, বাদে দেখো সে কি বলে। আর কোনো মেয়ে তোমাকে না বলার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কেন? তুমি দেখতে স্মার্ট, ভদ্র, কোনো ধরনের বাজে অভ্যাস নেই, আর খুব কেয়ারিং পারসন তুমি, তাই বললাম। ও আচ্ছা, তুমি যখন বলছো তাহলে প্রপোজ করে দেখি কি হয়। ওকে, কিন্তু যেদিন প্রপোজ করবি সেদিন আমাকেও তোর সাথে রাখিস। তোকে তো অবশ্যই সাথে রাখবো। দুজনেই মহা খুশি। আর ঠিক তখনই বৃষ্টি হলো। আমি আর মিথিলা বৃষ্টিতে ভিজে যাচ্ছি। মিথিলা, চলো বৃষ্টি আসছে, ওই দিকটায় গিয়ে দাঁড়াই, তাহলে বৃষ্টি লাগবে না। না, আমি বৃষ্টিতে ভিজবো। জ্বর এসে যাবে তো। না, আমি ভিজবো।
কে শুনে কার কথা। মিথিলা তো ভিজলো আর সাথে আমাকেও ভিজালো। তখনই সে একটি আবদার করলো, এই কাবির, একটা গান গাও না প্লিজ। কি আমি গান গাবো? তানভীরের কাছ থেকে শুনেছি তুমি খুব ভালো গান গাইতে পারো। প্লিজ আজ একটা গাও না, প্লিজ প্লিজ। ওকে। না চাইতেও গান গাইতেই হলো, এত করে বলেছে, না শোনালে কি হয় আপনারাই বলেন। আমি গান গাইতে শুরু করি। গান শেষ হলো, সাথে বৃষ্টিও থেমে গেল। বাহ, তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। এই যে বলো। ওকে, এবার চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। ওকে। মিথিলাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসলাম আর ভাবতে লাগলাম কিভাবে মিথিলাকে প্রপোজ করব। ঠিক তখনই মাথায় একটা বুদ্ধি আসলো যে পরশু কলেজে একটা অনুষ্ঠান আছে, সেদিনই মিথিলাকে প্রপোজ করব। যেই ভাবা সেই কাজ, সবকিছু ঠিক করে রাখলাম। পরের দিন কলেজে অনেক কাজ করে বাসায় এসে বিশ্রাম নিলাম এবং আগামীকালকে কথা ভাবলাম। এভাবে রাত কেটে গেল। আজ সেই দিন চলে আসলো। কলেজে কবির মিথিলার জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষার পর শেষ করে মিথিলা কলেজে আসলো। আজ মিথিলাকে দেখে কবি সেই লেভেলের ক্রাশ খেলো যা বলে বোঝানো যাবে না। আজ মিথিলার ঠোঁটে হালকা লিপস্টিক, হালকা মেকআপ এবং পরনে নীল শাড়ি দেখতে সেই লাগছে। ভাই, আমি মেয়েদের বিষয়ে বেশি কিছু জানি না, তাই সুন্দর করে বিবরণ দিতে পারলাম না, দুঃখিত। তখন কাবির মিথিলার সামনে গেল এবং বলতে লাগলো, মিথিলা, তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ বলো। তোমাকে আমি যেদিন থেকে প্রথম দেখেছি সেদিন থেকে তোমার প্রতি আমার ভালো লাগা জন্ম নেয়। আস্তে আস্তে আমি তোমার যত কাছে যাই তত তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি। জানি না তোমার মধ্যে এমন কি আছে যে তোমার প্রতি আমাকে আরো দুর্বল করে ফেলে প্রতি মুহূর্তে। এক পর্যায়ে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তোমাকে বলতে পারছিলাম না। যদি তুমি আমায় ফিরিয়ে দাও, সেদিন তোমার কথা শোনার পর আমার মাঝে এক অজানা শক্তি চলে আসে, যার কারণে আজ আমি তোমায় প্রপোজ করতে পেরেছি। এখন তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো, কিন্তু জীবনের পথটা বড় কঠিন হয়ে যাবে। তোমাকে ছাড়া আমি অচল। আই লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারছিলাম না। আই লাভ ইউ টু। মিথিলা আর কাবির একে অপরকে জড়িয়ে ধরল। কাবিরের এই কাণ্ড দেখে সবাই আশ্চর্য, কারণ কেউ ভাবতেই পারেনি কাবির এরকম কিছু করতে পারবে। তাদের এই কাণ্ড দেখে একজন খুব বেশি রাগান্বিত হয়েছিল। কি রে, তোমরা তলে তলে এত এগিয়ে গেছো আর আমরা জানতে পারলাম না? তোরা তোদের প্রেমে এত বিজি ছিলি যে আমাদের কথা ভুলেই গেছিলি। আরে কি যে বলিস না। এভাবে তাদের দিন কাটছিল, সবাই মিলে মজা করতো, ঘুরতো, আরো কত কি। আর কাবির আর মিথিলার প্রেম সারা কলেজে ফেমাস হয়ে গিয়েছিল, কিন্তু বেশি খুশি ভালো নয়, এই কথাটাও ঠিক। কিছুদিন পর এমন এক ঘটনা ঘটলো যেখানে সবার রাস্তা আলাদা হয়ে গেল। সেদিনের কথা ভাবতেই কাবিরের মন খারাপ হয়ে গেল। বর্তমানে কাবির জানালার বাইরে চেয়ে রইল মন খারাপ করে। আর এদিকে মহসিন খান, শেখ তানভীর এবং আর্মির ফজ গাড়িতে করে কে ধরার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে বসে কাবির মেয়েটাকে বিদায় দিয়ে মিথিলার কাছে যায় এবং মিথিলাকে বলল, কেমন আছো? কাকে বলছেন? আমাকে কি? এখানে আপনাকে ছাড়া আর কাউকে তো দেখতে পাচ্ছি না। ও বলেন, আমাকে কি বলবেন? আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আপনি এখন কি খুব ব্যস্ত? আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলতে পারেন। আমরা কি একটা কফি শপে বা পার্কে বসে কথা বলতে পারি না? তাহলে চলেন একটা পার্কে যাই। চলেন। তারা দুজন গাড়িতে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। তারা পার্কে চলে আসলো এবং একটি বেঞ্চে বসলো। দুজনে নিশ্চুপ। কিছুক্ষণ পর কাবির নীরবতা ভেঙে গেল। তা কেমন আছো? কেউ একজনকে ছাড়া ভালোই আছি। তুমি কেমন আছো? আমি কেউ একজনকে ছাড়া বড় কষ্টে দিন কাটাচ্ছি। যেদিন ওকে ছেড়ে গিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারিনি। ওহ, মনে হয় সে তোমার অনেক অপেক্ষা করছিল যে তুমি ফিরে এসে ওকে তোমার শরীরের সাথে জড়িয়ে তাকে সরি বলবে। আমার সেই দিন রাগে মাথা নষ্ট ছিল, তাই আমি ওর কাছে যাইনি, কিন্তু ও তো আমাকে এসে বুঝিয়ে বলতে পারতো। সে কিভাবে যেত?
তুমি ওকে যে কথা বলেছিলে সে আজও সে কথা ভুলতে পারেনি। যাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম কখনো ভাবিনি এক মুহূর্তে সব ভেঙে চুরমার হয়ে যাবে। সে মেয়ে কখনো ভাবেনি যে যাকে সে সবচেয়ে ভালোবাসে সে এ ধরনের আচরণ করে তাকে সবচেয়ে দুঃখের কারণ হবে। মিথিলা কেঁদে দেয়, আমি একে ধরতে চাইলে সে না করে দেয়। আমার মনে হয় মিথিলার কান্না দেখে আগুন লেগে যায়। বোঝা যাচ্ছে যে কেউ আমার কলিজা টেনে বের করে ফেলেছে। তখন অবাক কাণ্ড হয়, মিথিলা আমাকে জড়িয়ে ধরে এবং কান্নার আওয়াজ আরো দ্বিগুণ করে ফেলে। বোঝা যাচ্ছে যে বহু বছরের কষ্ট বুকে জমিয়ে রেখেছিল। আজ মিথিলার এই পরিস্থিতির জন্য আমি দায়ী। তখন বৃষ্টি হয় আর মিথিলা আমার কাছ থেকে দূরে সরে গিয়ে বলে, সরি, আসলে আমি আবেগে আপনাকে জড়িয়ে ধরেছি। এই নিয়ে একটু আগে ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এখন আবার আপনি বলছো কেন? আমার যে খুব কষ্ট হয়। আমাদের মধ্যে আর কোনো কিছু ঠিক হবে না, আর আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। পারলে একটা গান গিয়ে শোনান। এতদিন আমার কষ্ট দিয়ে এখন আবার আসছে সরি বলতে। এত সহজে ছাড়ছি না তোমায় চান্দু। আগে কিছু মজা নেই, তারপর না হয় তোমার বিষয়ে ভাববো। মনে মনে মিথিলা এই কথাগুলো বলল, আর কাবির মিথিলার অভিমান ভাঙানোর জন্য কোনো কিছু না বলে গান গাইতে শুরু করলো। মুস্কুরানে কি वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, ओरे लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, धूप आए तो चाओ तुम लाना, ख्वाहिशों की बारिशों में भीग संग जाना, धूप आए तो चाओ तुम लाना, ख्वाहिशों की बारिशों में भीग संग जाना, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, जो मिले उसमें काट लेंगे हम, थोड़ी खुशियाँ थोड़े आंसू बांट लेंगे हम, जो मिले उसमें काट लेंगे हम, थोड़ी खुशियाँ थोड़े आंसू बांट लेंगे हम, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, प्रिया रे। গান শেষ হলো। মিথিলা বলল, গলার সুর তো আগের চেয়ে আরো অসাধারণ হয়েছে। বোঝা গেছে যে
গানে জীবন চলে এসেছে। ধন্যবাদ। আমাকে কি একটু কষ্ট করে বাসায় নামিয়ে দিয়ে আসতে পারবে? অবশ্যই, চলো। মিথিলা এবং কাবির দুজনেই গাড়িতে বসে আছে, দুজনেই নিশ্চুপ। মিথিলা নীরবতা ভেঙে বলল, তানভীরের সাথে কোনো যোগাযোগ আছে কি? না, আসলে ব্যস্ততার কারণে কথা বলার সুযোগ পাইনি। তোমাকে কি করে বলবো যে ইশারা তানভীর আমাকে পেলেই অ্যারেস্ট করবে? তুমি তো দেখছি সম্পর্ক ভাঙতে এক্সপার্ট। যে সেই ছোটবেলার বন্ধুকে ব্যস্ততার কারণে ভুলে থাকতে পারে, সে তার দুদিনের ভালোবাসাকে কেন ভুলে থাকতে পারবে না? তুমি যা ভাবছো তা কিন্তু নয়। আর বলতে হবে না, এই যে আমার বাসা চলে এসেছে। গাড়ি থেমে গেল এবং মিথিলা গাড়ি থেকে নেমে বলল, ধন্যবাদ আমাকে বাসায় নামিয়ে দেওয়ার জন্য। এখন আসি। ঘরে যেতে বলবে না? ঠিক আছে, কিন্তু বোনের বিয়েতে তো আসতে বলো। তুমি কিভাবে জানলে? তোমাকে কেন বলবো? আমার জানার কোনো ইচ্ছে নেই। সামনের সোমবারে বিয়ে, আসবে কিন্তু। চেষ্টা করব। কাবির চলে গেল আর এদিকে মিথিলা। আর ঢং দেখে বাঁচি না, নিজে বলো বিয়ের দাওয়াত দেওয়ার জন্য, আর এখন বলে চেষ্টা করবে। মিথিলা ঘরের দিকে যখন এগিয়ে যাচ্ছিল তখনই মিথিলার মোবাইলে তানভীরের কল আসে। মিথিলা কলটা রিসিভ করে। হ্যালো, তুমি কোথায়? আর ইসরাতের মোবাইল বন্ধ কেন? জানি না, আর আমি তোমার বন্ধুর সাথে ছিলাম। কি? আমার কোন বন্ধুর সাথে তোমার দেখা হলো? তোমার বন্ধু কাবিরের সাথে দেখা করেছি। হোয়াট? কাবরির সাথে তোমার দেখা হয়েছে? ওকে, তুমি বাসায় থাকো, আমি ৪৫ মিনিটের ভিতরে তোমার বাসায় আসছি। বলেই কলটা কেটে দিল। মিথিলা তার নিজের রুমে চলে গেল এবং কলেজের সেই দিনটার কথা ভাবতে লাগলো, যেদিন যেদিন কাবির আর তার রাস্তা আলাদা হয়ে গিয়েছিল। সেদিন কলেজে অনুষ্ঠান ছিল। সেদিন ঘটে যায় এমন ঘটনা যা কেউ কখনো কল্পনাও করেনি, ভাবেনি যে এমন ধরনের কোনো ঘটনা ঘটবে। মিথিলা সেদিন খুবই সেজে কলেজে গিয়েছিল। কলেজে আসে, যা কাবির দেখে মুগ্ধ হয়ে যায়। কিন্তু অন্য কেউ ছিল যে তার লোভ সামলাতে পারল না মিথিলাকে এভাবে দেখে, এবং সে খুব বড় একটা ভুল করে। কাবির মিথিলার কাছে যায় এবং বলে, মিথিলা, তুমি এমন কেন? কেমন? এই যে তুমি এত সুন্দর কেন? তোমায় যত দেখছি তত তোমার প্রেমে পড়ছি। তাই নাকি? তাহলে কাজে কাকে বললে যেন সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে? কে? তুমি। আমি আবার কাকে বললাম? আমি কি এমনটা করতে পারি সোনা? তুমি সব করতে পারো, তা আমি কাল জেনে গেছি। তুমি এমনটা আমার সাথে করতে পারলে? তোমাকে কে যে কি সব আবুল তাবুল বুঝিয়েছে তুমি তা মেনে নিলে? এই ছিল তোমার বিশ্বাস আমার প্রতি? এই এই তোমার কথার জালে ফাঁসাবে না আমাকে। কি? আমি তোমাকে আমার কথার জালে ফাঁসাচ্ছি? তা নয় তো কি? তোমার কাছে কি প্রমাণ আছে? আমাকে দেখাও। বিনা দোষে আমাকে অপরাধী বানিয়েছো। ওকে, দেখাচ্ছি। বর্তমানে কলিং বেলের আওয়াজে মিথিলা কল্পনা থেকে বের হলো এবং দরজা খুলতে গেল। দরজা খুলে দেখলো তানভীর এবং ইসরাত দুজনেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তারা ভিতরে ঢুকলো এবং ইসরাত বলল, কিরে, তোর দরজা খুলতে এত সময় লাগে? ওপরে ছিলাম, তাই আসতে একটু লেট হয়ে গেছে। তোর তানভীরের সাথে কোথায় দেখা হলো? ওকে, আমি শপিং মল থেকে নিয়ে এসেছি। তা কাবেরের সাথে তোর কোথায় দেখা হয়েছিল এবং সে এখন কোথায়? আমার অফিসের সামনে এসেছিল। আর হ্যাঁ, ও এখন কোথায় আছে তা আমি কি করে জানবো? বাই দ্য ওয়ে, তুই এইসব কেন জিজ্ঞেস করছিস? আমাদের কাবির আর আগের কাবির নেই। তোমাদের কাছ থেকে আমি একটা কথা লুকিয়েছিলাম। তুমি এসব কি বলছো? আর আমাদের কাছ থেকে কি লুকিয়েছো? তাহলে শোনো, বর্তমানে যে কে কে নামের ডন সারা বাংলাদেশকে আতঙ্কে রেখেছে, সে কে জানো? না। আর তোর সাথে কবিরের কি সম্পর্ক? এই কে কে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের কাবির। তানভীরের কথা শুনে মিথিলা যেন আকাশ থেকে পড়ল। তখন ইশরাত বলল, তানভীর, আমার মনে হয় তোমার কোথাও ভুল হয়েছে। তানভীর কোনো কথা না বলে বাইরে গেল এবং গাড়ি থেকে একটা ফাইল নিয়ে ভিতরে ঢুকলো। তানভীর বলতে লাগলো,
তুমি বলছো আমার কোথাও ভুল হয়েছে, এই দেখো। সালটা 2019 সেপ্টেম্বর 23। একসাথে 100 গ্যাংস্টারের মৃত্যু। কোনো প্রমাণ পাওয়া যায়নি, শুধু এই কে নামক সাইন করা হাত ঘড়ি পাওয়া যায়। তার ঠিক 2 মাস পর অর্থাৎ 2019 সালের 23 নভেম্বর একসাথে একই সময়ে 200 ব্যবসায়ী এবং 500 উচ্চমানের অপরাধীর মৃত্যু। কোনো প্রমাণ পাওয়া যায়নি, শুধু পূর্বের ঘটনার মতো এই কে নামক সাইন করা হাত ঘড়ি পাওয়া যায়। এতে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আতঙ্কিত হয়ে পড়ে। সাল 2020 23শে মার্চ একই সময় ভিন্ন ভিন্ন স্থানে ছোট বড়ভাবে 50,000 অপরাধীর মৃত্যু হয়। এখানেও আগের মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে একটি হাত ঘড়ি এবং একটি চিঠি পাওয়া যায়, যেখানে লেখা ছিল জুন 23-এর জন্য অপেক্ষা করো এবং কে আসছে। আর আজ 18 জন। আমাদের হাতে আর মাত্র 5 দিন সময় আছে। তানভীর এই কথাগুলো বলল খুবই স্পিডে। এই ঘটনাগুলোর সাথে কাবিরের কি সম্পর্ক, এবং তুমি জানলে কিভাবে কাবিরের কে? কলেজের ওই দিনের ঘটনার পর কাবির আর্মি একাডেমিতে ভর্তি হয়। তার সাথে মাঝে মাঝে কথা হতো, কিন্তু একদিন সে বলে আমার সাথে কথা বলবে, তার মিছিলের কথা মনে পড়ে যায়। তাই যতদিন না সে আর্মি অফিসার হচ্ছে ততদিন আমার সাথে কথা বলবে না। মাঝে মাঝে দেখতাম বাবার সাথে কথা বলতো, কিন্তু আমার সাথে বলতো না। কিন্তু একদিন সাল 2018 রাতে তানভীর হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছে, তখনই তার মোবাইলে কল আসে। ফোন নম্বর দেখে সে চমকে যায়, কারণ কাবির কল দিয়েছে। এতদিন পর হঠাৎ ভাবতে দেন কল ধরলো। হ্যালো। কিরে, কল ধরতে এত সময় লাগে? আপনি কে বলছেন? আপনাকে তো চিনলাম না। ভাই আমার, রাগ করে আছিস? আমি আপনার উপর রাগ করার কে? ওকে, আমি এসে তোর রাগ ভাঙাবো। এখন যার জন্য কল দিয়েছিস শোন, আমি আর্মি অফিসার হয়ে গেছি। আর হ্যাঁ, সামনের সপ্তাহে আসছি। সত্যি? তাহলে সামনের সপ্তাহে আসো, তার জন্য সারপ্রাইজ আছে। ওকে বাই। 1 সপ্তাহ পর কাবির প্রায় 5 বছর পর নিজের অতি পরিচিত শহরে পা রাখে, যেখানে তার শৈশবকাল কেটেছে। এই শহরে রয়েছে তার কত স্মৃতি। তখন সে তানভীরকে দেখলো পুলিশের পোশাকে। সে তানভীরকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, তুই তো দেখি সারপ্রাইজের উপর সারপ্রাইজ দিয়েছিস। বন্ধু আমার পুলিশ অফিসার। শালা, এতদিন পর মনে হয়েছে? এখনই বলতে হবে কি? আগে তো বাসায় যাই, তারপর না হয় তোর সব প্রশ্নের জবাব দিব। চল। হ্যাঁ, মিথিলার সাথে তোর দেখা হয়। আজ ইস্টারের সাথে পার্কে আসবে দেখা করতে, তোকে দেখে চমকে যাবে। আমি ওর সামনে আর জীবনেও যেতে চাই না। তোর ইচ্ছা, চল বাসায় যাই, বাবা অপেক্ষা করছে। বাসায় গিয়ে তানভীরের বাবার সাথে কিছু সময় কথা বলে ফ্রেশ হয়ে নেয় কাবির। বিকেলবেলা তানভীর যখন ঈশাদের সাথে দেখা করতে চায়, তখন কাবির তানভীরকে ফলো করে এবং দেখে তারা 2 জন পার্কে বসে গল্প করছে। কাবির দূর থেকে মিথিলাকে দেখে বাসায় চলে আসে, যাতে কেউ কিছু না বুঝতে পারে। কিন্তু তানভীর ঠিকই বুঝে ফেলে। তানভীর ভাবে সে বাসায় ফিরে কাবিরকে বোঝাবে, কিন্তু বাসায় এসে শোনে কাবিরের গুরুত্বপূর্ণ কাজ চলে আসার কারণে সে চলে গেছে। এতে তানভীরের খুব রাগ হয়। তানভীর ভাবে কমপক্ষে তো আমাকে বলে যেতে পারতো। তখনই কাবির কল করে তানভীরকে। তানভীর কল ধরে, হ্যালো। তুই আবার আমাকে না বলে চলে গেলি? সরি দোস্ত, একটা কাজ এসে গেছে। অন্তত আমাকে বলে যেতে পারতে। সরি। ওকে, সাবধানে যাস। এরপর থেকে কাবিরের সাথে তানভীরের মাঝে মধ্যে কথা হতো, কিন্তু তাদের আর দেখা হয়নি। কিন্তু একদিন রাতে কাবির তানভীরকে কল দিয়ে যে কথা বলে তা শুনে তানভীর অবাক হয়ে যায়। 22 জুলাই 2019 রাত 9:34। তানভীরের মোবাইলে কল আসে। তানভীর কল ধরে, হ্যালো। আমি আর্মি ছেড়ে দিয়েছি। কি? কেন? আমি এখন বলতে পারবো না, পরে বলবো, বাই। বলে কলটা কেটে দিল। তানভীর চিন্তা করতে লাগলো কাবির এমন কেন করলো। তার ঠিক 3 মাস পর কাবির তানভীরকে কল দেয়। এই 3 মাস তাদের মধ্যে আর কোনো কথা হয়নি। তানভীর কেস নিয়ে চিন্তিত ছিল, কারণ কেসটা তানভীর হ্যান্ডেল করছিল। তানভীর কল ধরে, 26 সেপ্টেম্বর 2019।
হ্যালো। হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? ভালো নেই। শহরে গুন্ডা বদমাইশের কমতি ছিল, এখন নতুন আরেকজন আবিষ্কার হয়েছে। কে ঘুম হারাম করে রাখছে। আর বল, তুই আর্মি কেন ছাড়লি? আর এখন কোথায় আছিস? তোকে যা বলার জন্য কল দিয়েছি তা শোন। বল। তুই কে ধরার বৃথা চেষ্টা করিস না। কে ধরা অসম্ভব। তুই এসব কি বলছিস? আর কে সাথে তোর কি সম্পর্ক? আমি বাই। কাবির কল কেটে দিয়েছে। তানভীর খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর থেকে কাবিরের সাথে আমার কোনো কথা হয়নি। সে বাবার মৃত্যুতে পর্যন্ত আসেনি বাবাকে শেষবারের মতো দেখতে। আমি কেকের বিরুদ্ধে যেসব প্রমাণ পেয়েছি তার সবাই কাবিরের দিকে ইঙ্গিত করছে যে কাবিরই কে। বর্তমানে তানভীর এই কথাগুলো বলে চুপ হয়ে বসে রইল। তখন ইশরাত বলল, তাহলে এখন কি করব? কাবিরকে কি আমাদের সাথে দেখা করতে বলবো? কাবিরের নিজের ইচ্ছা ছাড়া তার পাশে কেউ যেতে পারে না। আর আমার সাথে মিথিলার এ বিষয়ে কথা হয়েছে, জানলেও জীবনেও আসবে না। তাহলে কি করব? মিথিলা, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা কে ধরতে পারবো। আমি বুঝলাম না, ধরতে পারবো না মানে? একমাত্র মিথিলার সাহায্যে আমরা কে অ্যারেস্ট করতে পারবো। হোয়াট? কাবিরকে অ্যারেস্ট করবে, তাও মিথিলার সাহায্যে? মিথিলা, তুমি আমাদের কি সাহায্য করবে? কাবিরের আগের কবির নাই। কাবির এখন অপরাধের জগতে পা দিয়েছে, এখন সে একজন অপরাধী। অবশ্যই করব। আমায় কি করতে হবে? তুই কি বলছিস? তুই জানিস? আর কাবির সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি, সবাই অপরাধী ছিল। হ্যাঁ, আমি ভালো করেই জানি আমি কি বলছি। আর সব অপরাধী সমান। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য দেশে আইন আছে। কবিরের কোনো ক্ষমতা নেই যে সে আইন নিজের হাতে তুলে নেয়। তারপরেও তুই একবার ভেবে নে। আমি সব ভেবে নিয়েছি। তানভীর, আমায় কি করতে হবে বলো? ওকে, আমি একজনকে কল দেই, তিনি বলবেন আমাদের কি করতে হবে। তানভীর মহসিনকে কল দেয়। মহসিন কল ধরলে তানভীর তাকে সবকিছু বলে। তারপর মহসিন একটা প্ল্যান বলে তানভীরকে। তানভীর কল কেটে মিথিলাকে বলতে লাগলো, মিথিলা, কাবির কি তোমায় কোনো অ্যাড্রেস, ফোন নাম্বার বা ভবিষ্যতে কোথায় দেখা করতে হবে কিছু বলেছে? অ্যাড্রেস তো দেয়নি, তবে ফোন নাম্বারটা দিয়েছে যাওয়ার আগে। বলেছিল দেখার ইচ্ছে হলে কল দিতে। ওকে, তুমি এখন কাবিরকে কল দাও এবং পার্কে আসতে বলো। মিথিলা তানভীর কথায় কাবিরকে কল দেয় এবং পার্কে আসার কথা বলে। কাবির মিথিলার কথা রাজি হয়ে যায়। এদিকে তানভীরের মহসিন কাবিরকে ধরার জন্য 10,000 আর্মি এবং 8,000 পুলিশ অফিসার নিয়ে তৈরি হচ্ছে। কাবির কোনোভাবে পালাতে না পারে যেন তার পুরো ব্যবস্থা করছে তারা। বিকেলবেলা পার্কে মিথিলা একটা বেঞ্চে বসে আছে এবং কাবিরের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর কাবির আসলো এবং মিথিলার পাশে বসতে বসতে বলতে লাগলো, বেশি সময় অপেক্ষা করায়নি তো তোমায়? মাথা নেড়ে না বুঝালো। তা কি জন্য এখানে আসতে বললে? তুমি কেন এমন করলে? আমি এখন আবার কি করলাম? তুমি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কে। আমি জেনে গেছি। ও, তানভীর তোমাকে সব বলে দিয়েছে? তুমি এসব কেন করছো? তুমি এসব ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করো প্লিজ। কে যা করে তা ভেবে চিন্তেই করে। আর হ্যাঁ, আমি কখনো এমন কোনো অন্যায় করিনি যে যার জন্য আমাকে আত্মসমর্পণ করতে হবে। আর কিছু বলার আগেই পুলিশ এবং আর্মি কাবিরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং কাবিরকে আত্মসমর্পণের জন্য বলে। কিন্তু মহসিন কাবিরকে দেখে থমকে যায় আর কাবির মুচকে এসে বলে, তা প্ল্যান তো ভালোই করেছো মিস্টার মহসিন খান এবং শেখ তানভীর। আর সবচেয়ে বেশি সুন্দর লেগেছে মিথিলার অভিনয়, যে আমার ভালোবাসাকে ব্যবহার করে আমাকে অ্যারেস্ট করিয়েছে। এই ছিল মিথিলা তোমার ভালোবাসা আমার প্রতি। আমার আজ ঘৃণা হচ্ছে আমার প্রতি যে আমি যাকে ভালোবেসেছিলাম সে এত নিচে নামতে পারবে আমি ভাবতেও পারিনি। আমার ভালোবাসার কবির আর এই কবিরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আই হেট ইউ কবির, আই হেট ইউ। আমাকে কখনো ভুলতে পারবে? তোমাকে আমি জীবনেও ভুলতে পারবো না, কিন্তু
তোমাকে আর কখনো ভালোবাসতে পারবো না। গত 7 বছর যেভাবে তোমার স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, তেমনি সারা জীবন সেই স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। এই কারণেই আজও আমি তোমায় ভুলতে পারিনি। লাভ ইউ জান। হ্যাঁ, তুমি যে কষ্ট দিয়েছো আমায়, তার শাস্তি কিন্তু তোমায় পেতেই হবে। প্লিজ ওকে এখান থেকে নিয়ে যান। এখন আমাকে এত ঘৃণা করো যে আমার মুখও দেখতে পারছো না? বাহ মিথিলা, বাহ। তুমি এমন কি করে হলে? কি করে আমাকে বলো। কাবিরকে জড়িয়ে কাবির মিথিলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনই মিথিলা সরে গিয়ে বলল, সেদিন তুমি আমার আগে কবির হবে, সেদিনই আমার সামনে আসবে, তার আগে নয়। আমি অপেক্ষা করব। আমি আগের কবিরই আছি, তবে পরিস্থিতি আগের মতো নেই। এই ওকে গাড়িতে তোল। তারপর কাবিরকে একটি পুলিশ ভ্যানে তোলা হয়। আর মিথিলার কিছু কাগজপত্র সাইন লাগবে বলে তাকে অন্য গাড়ি করে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য সাথে নেওয়া হয়। কাবির যে গাড়িতে, সেই গাড়িকে ফুল সিকিউরিটির সাথে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। কাবিরদের ভ্যানে তানভীর, মহসিন, কাবির, মিলাদ বসে আছে। তখন কাবির বলল, এই আমার হাত খুলে দাও, আমি পালাবো না। এই ওর হাত খুলে দাও। তানভীর এবং মিলাদ হাই ভোল্টেজের শক খেল। আমি যা বলছি তাই কর, ইটস মাই অর্ডার। জি স্যার। মিলাদ কাবিরের হাত খুলে দিল। কাবির বলতে লাগল, ভাবি কেমন আছে? ভালো, তাকে ভাবে দেখ, কল্পনা করতে পারিনি। কেন, আমার কোনো ছবি দেখিসনি? ছবি না দেখেই কেস সলভ করতে নেমে পড়লি? তো সেই 7 বছর আগের ছবি দেখানো হয়েছে আমায়, আর আমি যে টাইগার মানে তাকে চিনতাম, সে তো অন্যরকম। মহসিন আর কাবিরের এরকম কথা শুনে তানভীর আর মিলাদ রীতিমতো অবাক হচ্ছে। তখন তানভীর বলল, স্যার আপনি কাবিরকে আগে থেকে চিনেন? তার সাথে আমার বহুত পুরনো সম্পর্ক। ওহ নো, আমি তো এখন তোমাদের পরিচয় করে দেইনি। মহসিন, ও হলো তানভীর, আমার ছোটবেলার বন্ধু, যার কথা তোকে সব সময় বলতাম। আর তানভীর, ও হলো মহসিন, আর্মির চাকরি করার সময় ওর সাথে ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। ও, তা তোমাদের পরিচয় কিভাবে হলো? সরাসরি বললে চাকরি যাবে। আমি বলছি, সাল 2018 নভেম্বর 23 আমার ট্রান্সফার হয় খুলনা ক্যাম্পে। আজ আমার প্রথম দিন। খুলনা ক্যাম্পে সবাই অপরিচিত। সকল ধরনের ফর্মালিটি পূরণ করে নিজের রুমের দিকে রওনা দিলাম। রুমে গিয়ে দেখি একজন ছেলে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, হ্যালো, আমি তোমার রুমমেট মেজর মহসিন খান। আমি মেজর কবির খান, কিন্তু সবাই আমাকে টাইগার বলে। হ্যাঁ, আমিও শুনেছি তুমি বড় পপুলার মানুষ, কিন্তু বেশি দিন কোথাও টিকতে পারবা না। হ্যাঁ, কোনো জায়গায় ভালো বন্ধু পাইনি, তাই সেখানে থাকতে মন চায় না। ওহ, তা তুমি কিছু সময় বিশ্রাম করো, পরে কথা হবে। ধন্যবাদ। এভাবে কতদিন চলে গেল। কাবির আর মহসিনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তবে একদিন আমরা একটা মিশনে ছিলাম। তখন কাবিরের দিকে একটা গুলি আসে, কিন্তু মহসিন কাবিরকে সরিয়ে দেয়। মহসিনের হাতে গুলিটি রাখে। হসপিটালে। শালা, তুই এমনটা করলি কেন? এটা আমার দায়িত্ব ছিল। যদি তোর কিছু হয়ে যেত? কিছু হয়নি তো, এত কেন ভাবিস? ওকে, এখন রেস্ট নে, পরে কথা হবে। কাবির হসপিটাল থেকে চলে আসে। কয়েকদিন পর মহসিন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং তাদের বন্ধুত্ব আরো শক্ত হয়ে ওঠে। একে অপরকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। তারা দুজন একসাথে অনেক মিশন কমপ্লিট করে। এভাবে কেটে যাচ্ছিল দিন। কয়েকদিন পর মহসিন ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে যায়। তখন কাবির আর্মি ছেড়ে দেয়। এতক্ষণ সবাই কাবিরের কথা মনোযোগ দিয়ে শুনছিল। বর্তমানে এখন মহসিন বলল, তুই আর্মি কেন ছাড়লি জানতে পারি? আমি যেদিন ছুটি থেকে ফিরে আসি, এসে শুনি তুই আর্মি ছেড়ে দিয়েছিস। আমি শুনে থমকে যাই। তার সাথে যোগাযোগ করার কত চেষ্টা করেছি, কিন্তু তার কোনো খবর পাইনি। আর আজ এমনভাবে দেখা হবে তা ভাবিনি। আমিও, কিন্তু ভাগ্যের লেখন তো আর বদলানো যায় না। আর্মি কেন ছাড়লি তা বললে না? সময় আসলে জানতে পারবি, আর যেদিন জানবি সেদিন হাই লেভেলের শক খাবি। দেখা যাবে।
তোর বিয়ের দিন তোকে না সেই লাগছিল লাল পাঞ্জাবিতে। এই, তুই আমার বিয়েতে এসেছিলি? আমার বন্ধুর বিয়ে আর আমি আসবো না? তাহলে আমার সাথে দেখা করলি না কেন? মন বলেনি ভাই। হারামি কোথাকার। সরি তানভীর, যেদিন চাচার মৃত্যু হয় সেদিন তোর আমার খুব দরকার ছিল, কিন্তু আমি তোর পাশে ছিলাম না। তুই বাবা জানাজায় এসেছিলি? তখনই সব গাড়ি থেমে যায় এবং একজন অফিসার এসে বলে, স্যার, কেউ জেনে শুনে এখানে লোহা ফেলেছে যাতে সব গাড়ি থেমে যায়। ওহ নো, সবাইকে সবার পজিশন নিতে বল এবং হেডকোয়ার্টার খবর পাঠাও। ওকে স্যার। সবাই সবার পজিশন নিয়ে নিল। কবির, মিথিলা, মাহসিন ও তানভীরের চারদিকে আর্মি এবং পুলিশ দাঁড়িয়ে আছে। সবার মুখে ভয়ের ছাপ দেখা যাচ্ছে। তখনই কবির বলল, আমি এতক্ষণ ধরে এটাই ভাবছিলাম, এরা এত দেরি করছে কেন? মানে তুমি কি আগে থেকেই আমাদের প্ল্যান না জানতে? কে ধরা আর সূর্যকে ছোঁয়া একই কথা, যা কখনোই সম্ভব নয়। তখনই সবার শরীরে লাল বিন্দুর মতো আলো হলো, শুধু কাবির ছাড়া। সবাই বুঝতে পারছে না এরা কোথেকে এলো। তখনই মিলাদ সবার সামনে এসে বলল, কে ছেড়ে দিন, না হলে সবাই মারা যাব। সবাই আমাদের নিশানার ভিতরে। মহসিন কাবিরের মাথায় বন্দুক তুলল এবং বলল, আমাদেরকে এখান থেকে যেতে দাও, না হলে তোমাদের কে মেরে ফেলবো। ভাই, বন্দুকে গুলি আছে কিনা চেক কর। মহসিন চেক করে দেখে সত্যি বন্দুকে গুলি নেই। সে অবাক হয়ে কাবিরকে জিজ্ঞাসা করে, তুই এটা কোনো সমস্যা করলি? যখনই গাড়িতে বসে গল্প করছিলাম তখনই সুযোগ বুঝে কাজটা করে ফেলি। তুই তো জানিস আমি সুযোগের হাত ছাড়া করি না। আর নিলয়, তুই আসতে এত লেট করলি কেন? সরি, আসলে পেটে প্রচন্ড খিদে পেয়েছিল, তাই সবাই খেয়ে আসলাম। আর একটু সময় লেট করলে আমি এখন কোথায় থাকতাম ভেবেছিস? আমি আপনাকে বলেছিলাম তো না আসতে। আপনি বললেন আপনার মিথিলা আমাকে ডেকেছে, আমি না গিয়ে পারি? আর বন্ধুদের সাথে বহুদিন হয়ে গেল আড্ডা দেই না। কি কবির আমাদের প্ল্যানের কথা জানতো? ভাই, সব জানতেন। আসলে আমি মিথিলাদের বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। ও, তাহলে এটা আমাদের প্ল্যান নয়, এটা কবিরের মাস্টার প্ল্যান। হ্যাঁ, দেখতে চেয়েছিলাম ভালোবাসার মানুষটা আমায় কতটা ভালোবাসে। ভাই চলেন, পরে না হয় কথা বলবেন, স্যার অপেক্ষা করছেন। হ্যাঁ চল, তবে মিথিলাকে আমার সাথে নিয়ে চল। এখান থেকে কেউ কোথাও যাবে না। পারলে আটকে দেখা। নিলয়, তোকে যে লিস্টটা আনতে বলেছিলাম এনেছিস কি? জি, এই নিন ভাই। মিলয় কাবিরের হাতে একটা ফাইল ও পেরে দিল। গুড। এখানে যাদের নাম আছে তারা যেন সসম্মানে পুলিশ ও আর্মির সবচেয়ে নিচের পোস্টে চলে যায়। এটা কি বলছিস? আর কেউ যদি কোনো কথা না মানে তাহলে তাদের কি অবস্থা হবে তার একটা উদাহরণ দেখিয়ে দে মিলা। মিলয় হাত তুলে ইশারা দিল। সাথে সাথে 73 জন পুলিশ ও আর্মির মাথায় গুলি লাগে এবং তারা মারা যায়, যা দেখে মাহসিন ও তানভীর থমকে যায়। তারা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মহসিন বলল, এটা কি করলি কবির? এখানে সবকিছু ডিটেইলস আছে। আর হ্যাঁ, যাদের নামে ফাইলে আছে তারা সবাই কথাটা মনে রাখবে। চেয়েছিলাম তোদেরকে মেরে ফেলতে, কিন্তু তোদের মারলে জনগণ আইনের উপর থেকে ভরসা উঠে যাবে, আর তোদের ছেড়ে দিলে তোরা সেই ভরসা নিয়ে খেলবি। তাই তোদের এই শাস্তি। মিলয়, গাড়িতে উঠে বস, আমি মিথিলাকে নিয়ে আসছি। মিলয় গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলো আর কাবির মিথিলাকে কোলে করে গাড়িতে উঠলো। মিথিলা ভয়ে অজ্ঞান হয়ে গেল। মহসিন ও তানভীর শুধু চেয়ে রইল, কিছু করতে পারলো না। কিছুদূর যাওয়ার পর মিলয় গাড়িটাকে সাইড করে কাবির নিজে নেমে মিথিলাকে নিয়ে অন্য গাড়িতে উঠে চলে যায়। কিছুক্ষণ পর মিথিলা জ্ঞান ফেরে আর সে চোখ মেলে দেখে সে একটি রুমে শুয়ে আছে। সে বাইরে যায়, গিয়ে দেখে কাবির কারোর সাথে কথা বলছে। স্যার, আজকে ওদের সত্যি কথা বলে দিন, না হলে যেভাবে আমার পিছু নিয়েছে সামনের বার পেলে আমায় মেরে ফেলবে। ওদেরকে এখানে আসতে বলছি, ওরা আসছে। কাবির দেখলো মিথিলা দাঁড়িয়ে আছে। মিথিলা বলল, আমাকে কেন এখানে এনেছো? একটু সময় অপেক্ষা করো, জানতে পারবে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। আমার খিদে নেই। এই মেয়ে, তুমি এত বেশি কেন বুঝো? খাবার খেতে বলেছি।
খাবার খাও। মিথিলা খাবার খাচ্ছে আর কাবির এবং কবির সাহেব কথা বলছেন। তখনই মহসিন ও তানভীর আসে। তারা দুজন কাবিরকে এখানে থেকে চমকে যায়। মহসিন বলে, বাবাও এখানে কি করছে তুমি জানো না? ও কত বড় অপরাধী। ও হচ্ছে কাবির মহসিনের কথা আটকে নিজে বলে, আমি হচ্ছি কেকে। আর কাকে কি বলছিস? এই গেমের মাস্টার মাইন্ড তো তোর আদরের বাবা। বাবা ও কি বলেছে? কাবির যা বলছে সবই সত্যি বলছে। এই কথা শুনে মহসিন আর তানভীরের অবস্থা দেখার মতো ছিল। দুজনেই অবাকের উপর অবাক হচ্ছে। কি বলছো বাবা? আমাদেরকে সবকিছু খুলে বলো, তোমাদের কথা কিছু বুঝতে পারছি না। অপেক্ষা কর, তোর ভাবির খাওয়াটা শেষ হোক। কিছুক্ষণ পর মিথিলা আসলো। সবাই বসে আছে। তখন মহসিন বলল, এবার তো বলো, এখানে আমরা সবাই আছি। প্রথমেই বলে দিচ্ছি, কথাটা বলার পর কেউ আমাকে সরি বললে কাজ হবে না। আমি তোমাদের কখনো মাফ করব না। সবাই হারামি। আমি তোমার সাথে আসছি। আপনি আর কত সময় আমাকে কাঁদাবেন? এখন শুনো। সাল 2019, জুলাই 21, সময় বিকাল 3:30। হঠাৎ আমাদের কাছে খবর আসে যে আমাদের ক্যাম্প হতে কিছু দূরে একটি স্কুলে কিছু জঙ্গি ঢুকেছে এবং স্কুলের ছাত্রছাত্রীদের কিডন্যাপ করে রেখেছে। তাদের ডিমান্ড হচ্ছে রহিম মানে বড় অপরাধীকে ছেড়ে দেওয়া। আর আমরা একটা টিম করি যাতে স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপদে ওইখান থেকে বের করে আনতে পারি। আমি টিম লিডার ছিলাম। আমরা আমাদের মিশনে নেমে পড়ি। আমরা আমাদের মিশনে অনেকটা এগিয়ে গিয়েছিলাম। তখনই স্যার কল করেন, তোমাদেরকে এই মিশন এখনই বন্ধ করতে হবে। কিন্তু কেন স্যার? আমরা আমাদের মিশনের পুরো শেষের কাছাকাছি। ওপর থেকে অর্ডার এসেছে। সরি স্যার বলে কল কেটে দেয় এবং মিশনটি সাফল্যের সাথে কমপ্লিট করে। পরদিন অর্ডার না মানার কারণে কোর্ট মার্শাল হয় এবং কাবিরকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়। কাবিরের অনেক রাগ হয় এবং সে কবির খানকেই বলে, স্যার এটাই কি দেশ সেবা? আমরা কি করব? আমাদের পাওয়ার তো ঠিকই দেওয়া হয়, কিন্তু সেই পাওয়ার ব্যবহারের জন্য অন্যজনের পারমিশন নেওয়া লাগে। তুমি আজ এটা প্রথম দেখেছো, আর আমি এটা গত 30 বছর থেকে দেখে আসছি। আমরা কি কিছুই করতে পারবো না? হ্যাঁ, একটা রাস্তা আছে। কি স্যার? যা পাওয়ার থেকে করা যাবে না তা আমরা বিনা পাওয়ারে করব। তুমি আর্মি ছেড়ে দাও এবং দেশের সবচেয়ে বড় অপরাধী হয়ে যাও, যার নাম শুনলে মানুষ অপরাধ করতে ভয় পাবে। তুমি হবে আমাদের এত বছরের প্ল্যানের কিং। মানে বুঝলাম না। এই ফাইলগুলোতে ক্রিমিনালদের ডিটেলস আছে যাদের তোমায় শেষ করতে হবে। এটা আমাদের আর্মির বহুদিনের সিক্রেট মিশন। এটার বিষয়ে মাত্র কয়েকজনই জানে। আর হ্যাঁ, তুমি এখানে আর্মির কোনো সাহায্য পাবে না, তবে তুমি 2 জন অফিসার নিতে পারবে। ওকে স্যার, আমি মিলয় আর আদিলকে নিব আমার সাথে। বেস্ট অফ লাক। সেদিন আমাদের যাত্রা শুরু হয়। এরপর এক এক করে সবাইকে খুঁজে বের করি এবং দেশে অপরাধ কমাতে থাকি। কাবিরের কথা শেষ হতে না হতেই তানভীর আর মহসিন কাবিরকে শুরু হয়। এরপর এক এক করে সবাইকে খুঁজে বের করি এবং দেশে অপরাধ কমাতে থাকি। কাবিরের কথা শেষ হতে না হতেই তানভীর আর মহসিন কাবিরকে জড়িয়ে ধরে এবং বলতে লাগলো, সরি ইয়ার, আমরা তোকে বুঝতে পারিনি। সরি, তোর পাশে রাখ, যেভাবে পিছে পড়েছিলি। সরি বাবা, তুমি তো আমাদের বলতে পারতে, তার বদলে আমাদেরকেও ওর পেছনে লাগিয়ে দিয়েছো। মহসিন, ওনার কোনো দোষ নেই। আমি বলেছিলাম আমার কথা না বলতে, আর এই মন্ত্রীকে জালের মধ্যে ফেলার জন্য এটা একটা ছোট্ট প্ল্যান ছিল। কি বলিস? আর কোন মন্ত্রী? মন্ত্রী আজহার সওদাগর। কি? মন্ত্রী আজহার সওদাগর? উনি তো খুব ভালো মানুষ। এই মন্ত্রী বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী। কি বলিস? সবকিছু আমাদের খুলে বল। আমি গত সপ্তাহে যখন একটা কেসের ফাইল পড়ছিলাম, তখন দেশের বড় বড় কয়েকজন মানুষের নাম সামনে আসে। তাদের মধ্যে মন্ত্রী আজহার সওদাগর অন্যতম। আর শিওর? হ্যাঁ, আমিও প্রথমে এটা বিশ্বাস করতে পারিনি। আর আমি যখন এই মন্ত্রীর বিষয়ে তদন্ত করি, তখন খুব বড় একটা গোপন তথ্য আমার সামনে আসে, আর সেটা বলতে তোদের এখানে এনেছি। কাবির কথা থামিয়ে মিথিলার কাছে যায়। এতক্ষণ শুধু মিথিলা চুপচাপ কথা শুনছিল এবং ভাবছিল
কাবির কি তাকে মাফ করবে? তখনই মহসিন বলে ওঠে, কি তথ্য আমাদেরকে বলো। শোন তাহলে, আমি যখন মন্ত্রী বিষয়ে তদন্ত করি তখন একটা কথা জানতে পারি যা আমি কখনো কল্পনাও করতে পারিনি, যে এমন একটা সত্য আমি জানতে পারবো। এই আজহার সওদাগর আমার বাবাকে মেরেছে। বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, এটা একটা বড় প্ল্যানিং ছিল। আর শুধু আমার বাবাকে নয়, মিথিলার চাচা ও মাকে এই মন্ত্রী মেরেছে। আর এটা একটা বড় প্ল্যানিং ছিল, যার কারণে আমার বাবা, মিথিলার মা ও চাচার মৃত্যু হয়েছে। তোর কাছে কি প্রমাণ আছে? এই নে, এটা দেখ। কাবির তানভীরের দিকে একটা ফাইল দিল, যা দেখে মহসিন ও তানভীর অবাক। কাবিরের সব কথা সঠিক। মহসিন বলল, এখানে তো আজহার সওদাগরের সব অপরাধের প্রমাণ আছে। আমরা মনে করতাম উনি একজন ভালো মানুষ। কাবিরের কথা শুনে মিথিলা জোরে জোরে কান্না করতে লাগলো। কাবির মিথিলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই কাঁদবে না প্লিজ। এই মন্ত্রী এমনটা কেন করলো? আমার মা ও চাচু কি ক্ষতি করেছিল ওর? ওনারা ওর কোনো ক্ষতি করেনি, শুধু ন্যায়ের পথে হেঁটেছিলেন বলে এই মন্ত্রী ওনাদেরকে মেরে দেয়। আমাকে সবকিছু খুলে বল প্লিজ। তাহলে শোন, আমি যখন তদন্ত করি তখন জানি এই কথাগুলো। আমি তদন্ত করে জানতে পারি আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। উনি আজহার সওদাগরের সব অপরাধের কথা জানতে পারেন এবং প্রমাণও সংগ্রহ করেন। উনি সব প্রমাণ ডিসিপি এর কাছে দেন, আর এই ডিসিপি ছিল আজহার সওদাগরের কেনা গোলাম। একদিন ডিসিপি বাবাকে কোনো একটা কেসের কথা বলে একটা রাস্তার পাশে আসতে বলে। এটা ছিল ওদের প্ল্যান। বাবা তা বুঝতে পারেনি, তিনি চলে যান ওখানে। সেদিন আমার জন্ম হওয়ার কথা ছিল। তিনি পরিবারের কথা না ভেবে ডিউটির জন্য ঘর থেকে বেরিয়ে যান। সেদিন কে জানতো যে উনি আর ফিরবেন না। বাবাকে মন্ত্রী টাকার অফার দেয়, কিন্তু তিনি তা মানা করেন, যার কারণে মন্ত্রী বাবাকে মেরে ফেলে। আর ভুলবশত তোমার মা তা দেখে ফেলেন। কিন্তু তুমি ওনার পেটে ছিলে বলে উনি কোনো কিছু কাউকে বলেননি। তুমি জন্মের পর উনি একদিন ঠিক করেন উনি পুলিশকে সবকিছু বলবেন। উনি তোমার চাচাকে বলেন, তোমার চাচা তোমার মাকে সাপোর্ট করেন। তোমার বাবা দেশের বাইরে ছিলেন বলে তোমার মা আর চাচা কাউকে কিছু না বলেই পুলিশ স্টেশনে চলে যায় এবং সবকিছু খুলে বলেন পুলিশকে। কিন্তু ডিসিপি সবকিছু মন্ত্রীকে বলে দেয়, যার কারণে মন্ত্রী তোমার মা ও তোমার চাচাকে মেরে গাড়ি অ্যাক্সিডেন্টের নাটক করে। আর এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট হওয়ায় কোনো ধরনের তদন্ত করা হয়নি, যার কারণে এই কথাগুলো সামনে আসেনি। কাবির কথা বন্ধ করলো। মিথিলা কেঁদে কেঁদে হাল বেহাল করে ফেলেছে। কাবির তাকে সান্ত্বনা দিচ্ছে। তখন মহসিন বলল, শালা, এই মন্ত্রীকে আমি এখনই গিয়ে গুলি করে মেরে ফেলবো। এই কারণেই তোদেরকে এতদিন বলিনি। সরি, আমাদেরকে কি করতে হবে? মন্ত্রীকে মারা এখন আরো কঠিন, কারণ ওর কাছে এখন অনেক পাওয়ার আছে। আচ্ছা, ওই ডিসিপি এখন কোথায়? ও আর এখন তোমাদের ডিসিপি নেই, ও এখন তোমাদের কমিশনার। কি, কমিশনার জড়িত? তাই আমাদের খুব সতর্কতার সাথে প্ল্যানিং করতে হবে। তা তোর কি প্ল্যান? বর্তমানে কোনো প্ল্যান নেই। এখান থেকে মিথিলার সাথে ওদের বাসায় যাব, সেখান থেকে তোদের বিয়ে খাবো, আর তারপর না হয় কিছু ভাববো। তুই আমার বাসায় না থেকে মিথিলার বাসায় থেকে বিয়ে খাবি মানে? বাড়ির বড় জামাই বলে কথা। আর বন্ধুর কোনো দাম নেই? আরে আমি তো মজা করছিলাম। আর ইসরাতের কোনো ভাই নেই, তাই ওদের কিছু সাহায্য করা লাগবে না, বল? ওকে, যা ইচ্ছা তাই কর। তারপর কাবির মহসিন ও তানভীরের সাথে কিছু কথা বলে মিথিলাকে নিয়ে চলে আসলো কাবির। মিথিলা ও কাবির দুজনেই গাড়িতে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। মিথিলা ভাবছে কাবির কি তাকে মাফ করবে? সে যে না বুঝে তার ভালোবাসার উপর সন্দেহ করেছে। কাবির নীরবতা ভেঙে পড়ল। কোনো কিছু খাবে? মিথিলা মাথা নেড়ে না বোঝালো। কাবির গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎই মিথিলা কাবিরকে জড়িয়ে ধরে। কাবির কিছুটা অবাক হয়ে গাড়ি সাইড করে। আমার সাথে এমনটা কেন হলো? এই কেঁদো না, আর এটা ভাগ্যের লেখন, কেউ পাল্টাতে পারবে না। কাবির মিথিলার কপালে হালকা চুমু দিয়ে কথাটা বলে। মিথিলা কেঁপে ওঠে এবং বলতে লাগে, এটা কি হলো? কই কিছু না তো। ও তাই নাকি? মিথিলা কাবিরের গালে হালকা করে চুমু দিল। কাবির বলল, এটা কি ছিল? কোনটা কি ছিল? আমার ডায়লগ আমার উপরে। যেমন কর্ম তেমন ফল। ওকে, এখন আমায় ছাড়ো, গাড়ি চালাতে হবে।
না, ছাড়বো না। কত বছর কেটেছে শুধু ভুল বোঝাবুঝির কারণে। এই সময়ের জন্য আমি কত অপেক্ষা করেছি, আর তুমি বলছো ছেড়ে দিতে। ওকে, তুমি যখন ছাড়বে না তখন এদিকে আসো। কাবির মিথিলার হাত টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। মিথিলা তো লজ্জার শেষ, সেও কাবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। কাবির কিছুটা কষ্ট করে গাড়ি চালাচ্ছে, আর মিথিলা কলেজের সেই দিনটার কথা ভাবছে যার জন্য তারা আলাদা হয়েছে। এত কষ্ট করে কেটেছে এতটা বছর। মিথিলা ভাবতে লাগলো কলেজের সেই দিনটার কথা। মিথিলা সেদিন যখন ব্যাগ থেকে তার মোবাইলটা বের করছিল তখনই কাবির বলল, ওকে, আর দেখাতে হবে না মিস নীলা। কে কে নীলা? তুমি তো নীলা, ফেসবুকে এই নামের আইডি দিয়ে আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে। তুমি জানলে কিভাবে? তুমি যখন অনলাইনে আসো ঠিক তখনই নীলার আইডি অনলাইনে আসে, যার কারণে আমার সন্দেহ হয় এবং আমি নীলার আইডি হ্যাক করি, যেখান থেকে আমি সবকিছু জানতে পারি। ও, তাহলে তুমি সবকিছুই জানতে, তারপরও আমাকে কেন বললে না? এই ছিল তোমার ভালোবাসা আমার প্রতি? তুমি আমাকে বিশ্বাস করো না, এটা কেমন করে করলে তুমি? আই এম সো সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার উপরে সন্দেহ করব না। আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া ভালো, কারণ যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা হয় না। মিথিলাকে ভয় দেখানোর জন্য কাবির এই কথাগুলো বলল, কিন্তু মিথিলা সত্যি বুঝে কান্না করতে লাগলো এবং কাবিরের পা ধরে ফেললো, যার জন্য কাবির মোটেও প্রস্তুত ছিল না। মিথিলা বলল, প্লিজ কাবির, এমনটা করো না। আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে আরেকটা চান্স দাও। কাবির মিথিলাকে নিচ থেকে তুললো উপরে এবং মিথিলার কাঁধে হাত রেখে বলল, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ছেড়ে দেব? মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না নীলপরি, আমি তো জাস্ট ফান করছিলাম। কি তুমি ফান করছিলে? আজ তোমার ফান করা বের করছি। আমার কত টেনশন হচ্ছিল। কাবিরের বুকে কিল মেরে মিথিলার কথাগুলো বলল, ওকে, এখন কাজ করতে হবে, অনুষ্ঠান শুরু হতে আর বেশি সময় নেই। এখন যেতে দিচ্ছি, বিকালবেলা দেখে নেব। মিথিলা চলে যেতে লাগলো। তখন কাবির পেছন থেকে বলল, লাভ ইউ জান। মিথিলা কাবিরের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আবারও হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর কেউ যেন মিথিলা হাত ধরে একটা ক্লাসরুমের দিকে টান মারলো, যা ইশরাত দেখে ফেললো। ইশরাত মনে করেছিল কাবির মিথিলার হাত ধরে টান মেরেছে, তাই সে কিছু না বলে চলে গেল। আর এদিকে মিথিলাকে কাবির নয়, ফারহান টান দিয়েছিল। ফারহান মিথিলার ক্লাস ছাড়া রুমের কেউ নেই। মিথিলা বলল, কি করছো ফারহান? আমাকে ছেড়ে দাও, না হলে কবির কি অবস্থা করবে তোমার তা তুমি ভাবতেও পারবে না। চুপ চুপ, এই শুধু কাবির কাবির। আমার মধ্যে এমন কি নেই যা কাবিরের মধ্যে আছে? আমার কাছে টাকা পয়সারও কোনো অভাব নেই। একবার শুধু তুমি হ্যাঁ বলো, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো, রানী। প্লিজ মিথিলা, আমাকে ফিরিয়ে দিও না। আই লাভ ইউ। ফারহান, এটা হয় না। আমি কবিরকে ভালোবাসি, প্লিজ আমাকে যেতে দাও। এই তোকে কত করে বুঝালাম, মানলি না। এবার আমার আসল রূপ দেখবি তুই। ফারহান একটা বন্দুক বের করলো এবং মিথিলা দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। আর এদিকে কাবির ও তানভীর কাজ করছে। তখনই ইশরাত সেখানে যায়। ইশরাত কাবিরকে এখানে দিকে চমকে যায় আর বলে, এই কাবির, তুই না মিথিলার সঙ্গে সায়েন্স ক্লাসে ছিলি? কি? আমি তো এখানে সেই কোন সময় থেকে, আর মিথিলা একা ওইদিকে কাছে, ওর কি কাজ ছিল? কি? ও নো কাবির, আমার মনে হয় মিথিলার কোনো বড় বিপদে পড়েছে, কারণ আমি দেখেছি কেউ ওকে সায়েন্স ক্লাসে ঢুকিয়েছে হাত টান দিয়ে। আমি মুখ দেখতে পারি নাই, তাই মনে করছি তুই, কিন্তু তুই তো এখানে, তাহলে ওখানে কে? কাবির আর কিছু না বলে সায়েন্স ক্লাসের দিকে দৌড় দেয়। সবাই কাবিরের পেছনে দৌড় দেয়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল, কিন্তু কাবির দরজা ভেঙে ভিতরে ঢুকে যা দেখে তাতে কাবিরের মাথায় রক্ত উঠে যায়। সে রাগে ফুলতে থাকে। কাবির ভিতরে ঢুকে দেখে ফারহান মিথিলার হাতে জোর করে ধরে আছে, আর মিথিলার কাপড়ের হাতা ছিঁড়া এবং মিথিলা কান্না করছে। কাবিরকে দেখে ফারহান মিথিলার মাথায় বন্ধু তুলল এবং বলতে লাগলো, কাবির, তুই চলে যা এখান থেকে, না হলে আমি মিথিলাকে গুলি করে মেরে দিব। মার, আমি কি করব? আমি আবারও বলছি, চলে যা। মার, মার না গুলি। আস্তে আস্তে ফারহানের দিকে এগিয়ে। মিথিলা যখন আমার হবে না, তখন ওকে আমি অন্য কারো হাতে দিব না।
ফারহান যখন মিথিলার ওপর ঘুড়ি মারবে তখনই কাবির ফারহানকে লাথি মেরে ফেলে দেয়। মিথিলা কাবিরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাবির মিথিলাকে ইশরাতের কাছে দিয়ে ফারহানকে মারতে থাকে এবং বলতে লাগে, তুই আমার মিথিলাকে মারবি? তোর তো সাহস কম না। তুই আমার ভালোবাসার দিকে চোখ দিয়েছিস, আমি তোর চোখ তুলে ফেলবো। তোকে আজ আমি মেরে ফেলবো। কাবির ফারহানকে খুব বেশি মারতে লাগলো, যা দেখে সবাই ভয় পেয়ে গেল। ফারহানের অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে, আর কিছুক্ষণ মার খেলে সে মারাই যাবে। তাই মিথিলা এগিয়ে গিয়ে কাবিরকে বলল, অনেক হয়েছে, এখন ছেড়ে দাও। না, ও আমার ভালোবাসার দিকে নজর দিয়েছে, ওকে আমি আজ মেরে ফেলবো। প্লিজ ছেড়ে দাও। মিথিলা, তুমি সরে যাও, না হলে আমি ভুলে যাব যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল। সবাই ভয় পেয়ে যায় কাবিরের এরকম কথা শুনে। আর মিথিলা তো ভয়ে শেষ। কাবির যদি ফারহানকে মেরেই ফেলে। আমার ভালোবাসার কসম, তুমি ওকে ছেড়ে দাও। কাবির মিথিলার এই কথা শুনে ফারহানকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। ফারহানকে হসপিটালে নেওয়া হয়। আর মিথিলা সেদিন কাবিরের সাথে দেখা করেনি। সে ভেবেছিল আগামীকাল কলেজে গিয়ে কাবিরকে বোঝাবে, কিন্তু পরের দিন কলেজে গিয়ে শুনে কাবির কলেজ থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে। মিথিলা তানবীরের কাছে গিয়ে জিজ্ঞেস করে, শুনলাম কবির নাকি কলেজ থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে। কেন গেছে কিছু বলেছে কি? না, শুধু এটা বলেছিলে তুমি ওর সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা যেন না করো। কাবিরের ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। তানবীরের কথা শুনে মিথিলা যেন আকাশ থেকে বলল। মিথিলা কান্না শুরু করে দিল। সে জীবনেও ভাবেনি কাবিরের সামান্য বিষয়ের জন্য এমনটা করবে। তারপর আর কাবিরের সাথে দেখা হয়নি। সেদিন অফিসের সামনে কাবিরকে দেখে সে চমকে যায়। কাবিরের ডাকে মিথিলা ভাবনা থেকে বের হলো। কাবির বলল, এত কি ভাবো? ভাবছি এত বছর পর তুমি আমার সাথে দেখা করতে আসছো, তার জন্য আমি খুশি হব, না এত বছর আসোনি তার জন্য আমি রাগ করব? জানো মিথিলা, তোমায় ছাড়া আমার এক এক দিন এক এক বছরের সময় লেগেছে। তোমায় ছাড়া আমার জীবন অপূর্ণ। আমারও। এখানেই সবকিছু বলবে না বাসে যাবে? অনেক রাত হয়ে গেছে, বাসা সবাই চিন্তা করছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, জলদি চল। আমরা তোমার বাসা তরে এসে গেছি, নেমে দেখো। ও সরি। মিথিলা গাড়ি থেকে নেমে চলে গেল। আর কাবির মিথিলার যাওয়া দেখছে। পরের দিন কাবির সকাল সকাল মিথিলাদের বাসায় চলে যায় এবং দরজায় নক করে। তখন ইশরাত দরজা খুলে কাবির ভিতরে ঢুকে পড়ে। মিথিলা, মিথিলা কোথায়? এখনো কি ঘুমাচ্ছে? না, ওয়াশরুমে গেছে। কালকে মিথিলা আমায় সবকিছু বলেছে। মিথিলার রুমটা কোন দিকে? এই, তুই আসার পর থেকে শুধু মিথিলার কথা জিজ্ঞেস করিয়ে যাচ্ছিস। আমি মিথিলার বোন, কিছু তো শরম কর। সালাম আপাজান, আপনি কেমন আছেন? দূর সর, তোর সাথে আবার ফর্মালিটি? এরকম হলে আমি তানভীরের ভাই। কাবির ঈশাদের সাথে কথা বলে উপরের দিকে উঠে একটা রুমের দিকে চলে যাচ্ছিল। তখনই ঈশাদ বলল, এই রুমটা, আমার পাশের রুমটা মিথিলার। উমা, এই না হয় আমার শালিকা। কাবির মিথিলার রুমে ঢুকে ঘরের চারপাশটা দেখতে লাগলো। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে কাবির দরজার পিছে লুকিয়ে পড়ে। মিথিলা টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। মিথিলা আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ইস, আজ কোন জামা পরবো, কেমন সাজ সাজবো? আজ এমন সাজ সাজতে হবে যাতে কবির আমাকে দেখে তার নজর সরাতে না পারে। তারপর মিথিলা যা করতে যাচ্ছিল তা কবির কল্পনাও ভাবেনি। মিথিলা নিজের জামা পাল্টানোর জন্য নিজের জামাটা খুলতে লাগলো। কাবিরকে আড়াল থেকে বের হতে দেখে মিথিলা চমকে যায়। কাবির বলে, এই দরজাটা খোলা রেখে তুমি কাপড় পাল্টাতে লেগে গেলে? এই, তুমি এখানে কি করছো? আর হ্যাঁ, আমার রুমে সাধারণত কেউ আসে না, শুধু ইসরাত ছাড়া। আমার শ্বশুর বাড়ি, আমি যে কোনো সময় আসতে পারি। এই একটু আগে না বলে তোমার রুমে কেউ আসে না, আর এখন বলছো? না, আসলে অনেক গল্প পড়েছি, নায়ক নায়িকাকে জড়িয়ে ধরলে এই কথাটা বলে, তাই আমিও বললাম। ও, তা তুমি গল্পও পড়ো? কেন, আমি পড়তে পারি না? আচ্ছা, গল্পে তো আরো অনেক কিছু হয়, আমিও সেগুলো করি। এই না দুষ্টু। প্লিজ, অল্প দুষ্টুমি করবো।
তখনই ইশরাত পেছন থেকে ডাক দেয় এবং বলতে লাগলো, তোমাদের রোমান্স শেষ হলে নিচে আসো, সবাই টেবিলে তোমাদের জন্য অপেক্ষা করছে। এই তুই আসার সময় পেলি না? যা, আমরা আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস, রোমান্স করার জন্য তো সারা জীবন সময় আছে। ইশরাত নিচে চলে গেল আর মিথিলের লজ্জায় শেষ। কাবির আর মিথিলার নিচে খাবার টেবিলে যায়, তখন রুকসানা খান বলে, কাবির এখানে, তা মিথিলার সাথে টাইমে কল দিলি? কেন আনটাইমে কল দেওয়া নিষেধ নাকি? তোর যখন ইচ্ছে কল দিস, এখন বল কেন কল দিছিস? ভাই এখন শপিং মলে কি করব? এখানে তানভীর আর ইসরাতের বিয়ে শপিং করি আর ভাবলাম তোকে আর ভাবিকেও এখানে আসতে বলি। ভাবির সাথে তো আর আমার পরিচয় হয় নাই, আজ পরিচিত হয়ে নেব। ভাই বিয়ের দিন তো আসবো। আসবি কিনা বল? ওকে 10 মিনিটের ভিতরে আসছি। এই না হলে মেজর মহসিন। কল রেখে কাবির শপিং মলের ভিতরে গেল। ভিতরে গিয়ে কাবির মিথিলাকে বলল, তা কি কি কিনলে? এখনো কিছু চয়েস করিনি, বিয়ের শপিং তো, তাই ভেবেচিন্তে কিনতে হবে। ওকে, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। কারো কিছু লাগবে? সবাই না বলল। কাবির ক্যান্টিনে গিয়ে আদিলকে ফোন দিল। আদিল কল ধরে, সালাম ভাই, হঠাৎ মনে পড়লো, কেমন আছেন? আমি ভালো, তুই কেমন আছিস? আর মীরা কেমন আছে? আমরা সবাই ভালো। জুন 23 প্ল্যানিং সবকিছু শেষ তো? ভাই সবকিছু ঠিকঠাক, শুধু আপনার অর্ডারের অপেক্ষা। গুড, তোর খেয়াল রাখিস। বাই। বাই। কাবির কল কেটে 1 কাপ কফি খেয়ে মিথিলাদের কাছে গেল। গিয়ে দেখে মহসিন ও মহসিনের স্ত্রী এসে গেছেন। মহসিন বলল, কিরে আমাদেরকে এনে তুই কোথায়? সরি, ক্যান্টিনে গিয়েছিলাম। সালাম ভাবি। ও সালাম, তুমি কাবির? তোমার কথা অনেক শুনেছি। তাই নাকি? মহসিনের স্ত্রীর সাথে কিছু আলাপ করে কাবির। তারপর তাসরিনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তাসরিন মিথিলাদের সাথে শপিং এ যোগ দেয়। তারপর কাবির সেখান থেকে আসতে লাগলে মিথিলা বলে, এই, তুমি কিছু কিনবে না? আমার জন্য তো তুমি আছো, তোমার যা ভালো লাগে তা আমার জন্য কিনে নিও। পরে পছন্দ না হলে আমার দোষ নেই। ওকে, ভাবিকে কিছু কিনে দিবে। আর ভাবি, আপনি মহসিনের জন্য কিছু কিনে নিবেন। আর আমার লাগবে না? কম কথা বল, আমরা ওই দিকটা আছি, দরকার লাগলে কল দিও। আমিও তাদের সাথে আসি। এখানে আর কিছু সময় থাকলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। না, তুই এখানেই থাক, তোর বিয়ে বলে কথা। তারপর কাবির আর মহসিন সেখান থেকে চলে আসলো। সেখানে একটা ফিল্ম থিয়েটার ছিল, যেখান থেকে মহসিন টিকিট কিনল। যা দেখে কাবির বলল, এখানে আমরা শপিং করতে এসেছি, আর তুই মুভি দেখার জন্য টিকিট কিনলি কেন? ভাই আমি বিবাহিত, তাই আমি জানি এদের শপিং এত তাড়াতাড়ি শেষ হবে না, আর বহুদিন থেকে মুভি দেখাই হয় না। চল দেখে আসি। যদি তাদের কোনো দরকার হয়? মোবাইল তো সাথে আছে, চল। মহসিন আর কাবির মুভি দেখতে চলে গেল। তারা মুভি দেখতে লাগলো, আর এদিকে মিথিলারা শপিং করছে। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর কাবির আর মহসিন মুভি দেখাতে বের হলো। বের হয়ে যা দেখলো, মহসিন আর কাবির মুভি দেখতে চলে গেল। তারা মুভি দেখতে লাগলো, আর এদিকে মিথিলারা শপিং করছে। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর কাবির আর মহসিন মুভিটা দেখা শেষ করে বের হলো। বের হয়ে দেখে এখনো মিথিলাদের শপিং শেষ হয়নি। কাবির বলল, তোমাদের এখনো শপিং শেষ হয়নি? আচ্ছা এখন চলুন কিছু খেয়ে নেই, তারপর না হয় শপিং করবে। এই, আর কিছু সময় অপেক্ষা করো, এদের শপিং শেষ হলে খেয়ে নিব। ভাই আমার জানা আছে এদের আর কত সময় শপিং এ লাগবে। আমার অনেক খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নেই। তারপর সবাই দুপুরের খাবার খেয়ে নিল। খাবার খেয়ে মিথিলার শপিং করতে চলে গেল। কাবির আর মহসিন এবার ওদের সাথে গেল। বর্তমানে রাত 9:22 বাজে। কাবির বলল, এই তোমাদের শেষ হলো? এই তো আরো 5 মিনিট। গত 2 ঘন্টা থেকে তোমাদের 5 মিনিট শেষ হচ্ছে না। ভাই আমার কথা কি ঠিক হলো? হ্যাঁ ভাই, এই জন্য শাশুড়ি আম্মা আমাকে বলেছিলেন রাতে আসার পর প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরকম হলে আমি আসতাম না।
ভাই আগে আগে বিয়ে কর, তারপর সব কিছু অভ্যাস হয়ে যাবে। রাত 11টায় ওদের শপিং শেষ হয়। বেচারা তানভীরের মুখ দেখার মতো ছিল। কাবির মহসিনকে বিদায় করে তানভীর মিথিলা আর ইশরাতকে নিয়ে মিথিলাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কাবির ড্রাইভ করছে আর তানভীর ঘুমিয়ে পড়েছে গাড়িতেই। আর মিথিলা আর ইশরাত বকবক করেই যাচ্ছে, যা শুনে কাবিরের শুধু রাগ রাগ করছে। কিছুক্ষণ পর মিথিলাদের বাসায় আসলো। বাসায় এসে গাড়ি থেকে সবকিছু নামিয়ে দিয়ে চলে যায় কাবির। কাবিরের জন্য মিথিলা যেসব কাপড় কিনেছিল তার সঙ্গে নিয়ে যায়। বাসায় এসে কাবির আর তানভীর ঘুমিয়ে পড়ে। পরের দিন কাবির বিয়ের কাজে এত বিজি ছিল যে সারাদিন মিথিলার সাথে দেখাও করতে পারেনি। রাতে মেহেদি অনুষ্ঠানে কাবির মিথিলার দেয়া হলুদ কালারের পাঞ্জাবি পরে বসে আছে। মেহেদি অনুষ্ঠানে তেমন বেশি মেহমানকে আমন্ত্রণ করা হয়নি, শুধু পরিচিত ও কাছের কিছু আত্মীয়কে আমন্ত্রণ করা হয়। ইশরাত ও তানভীরের দুজনের মেহেদি অনুষ্ঠান একই সাথে একই জায়গায় করা হচ্ছে। কাবির যখন সবার সাথে গল্প করছে ঠিক তখনই মিথিলাকে আসতে দেখলো কাবির। মিথিলাকে দেখে সে হাই লেভেলের ক্রাশ খেল। কাবির মিথিলার থেকে চোখ সরাতেই পারছে না। আজ মিথিলা হলুদ শাড়ি পরে হালকা মেকআপ করে এসেছে। মিথিলাকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছে। আর এদিকে মিথিলা কাবিরকে দেখে ক্রাশ খেয়েছে। মিথিলা কাবিরের নজর আন্দাজ করে অন্যদের সাথে কথা বলতে লাগলো। মিথিলার এমন ব্যবহার দেখে কাবিরের মন খারাপ হয়ে গেল। ঠিক তখনই মনে পড়লো কাবিরের যে আজ সে সারাদিন মিথিলার সাথে একবারও কথা বলেনি, তাই মিথিলা কাবিরের উপর অভিমান করে আছে। কাবির অনেক চেষ্টা করলো মিথিলার সাথে কথা বলতে, কিন্তু সব চেষ্টাই বৃথা গেল। কাবির ভাবতে লাগলো, কিভাবে মিথিলার অভিমান ভাঙাই? মহসিন তো বিবাহিত, তার কাছ থেকে কি কিছু টিপস নিব? না না, পরে মহসিন সারা জীবন আমায় খোটা দিবে যে আমি মিথিলার সামান্য অভিমান ভাঙাতে পারলাম না। আর এদিকে মিথিলা, এবার বুঝো মিস্টার প্রেমিক, সারাদিন মিথিলার সাথে কথা না বলে শাস্তি। সারা অনুষ্ঠান শেষ হলো, মিথিলার সাথে কাবিরের আর কোনো কথাই হয়নি। কাবির বেচারা দেবদাস হয়েছিল। সবাই সবার বাড়িতে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাবির সকল কাজকর্ম শেষ করে। কাবিরের উপর সকল দায়িত্ব রয়েছে। এদিকে কাবির তানভীরকে সাজানোর দায়িত্ব মহসিনকে দিয়ে সে মিথিলাদের বাসায় গিয়ে ওদেরকে পার্লারে নিয়ে যায়। পরে সে অন্যান্য কাজ করতে লেগে যায়। মিথিলাদের পার্লার থেকে মিথিলার বাবা নিয়ে আসেন। উনি কাবিরের কাজ দেখে মুগ্ধ হয়ে গেছেন। গাড়িতে বসে মিথিলার বাবা মিথিলাকে বলে, মিথিলা তো লজ্জায় শেষ বাবার মুখ থেকে এমন কথা শুনে। আর ইশরাত মিথিলার এমন অবস্থা দেখে মুসকি মুসকি হাসছে। ইশরাত বলতো, আজ কাবির এমন কোন কাজ করলো যা দেখে আপনি কাবির ছেলেটা এরকমই। তাড়াতাড়ি মিথিলার বিয়ে দিয়ে দেন কাবিরের সাথে। আপনার মেয়ে আমাকে প্রতিদিনই বলে এই কথা যে কাবিরের সাথে ওর কোন দিন বিয়ে হবে। প্রতিদিনই তো বলিস। এভাবে কথা বলতে বলতে বাড়িতে এসে যান ওনারা। তারপর সবাই তৈরি হয়ে কমিউনিটি সেন্টারে চলে যান। সেখানে গিয়ে মিথিলা শুধু কাবিরকেই খুঁজছে, কিন্তু কাবিরকে কোথাও দেখা যাচ্ছে না। পাবে বা কি করে? কাবির একটু আগে সকল কাজকর্ম শেষ করে বাসায় গেছে তৈরি হতে। বেলা 2 ঘটিকায় কাবির তানভীরকে নিয়ে সেন্টারে ঢুকলো, সাথে আরো কিছু মানুষ। কাবির সেন্টারে ঢুকে সবকিছু চেক করলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। কাবির সবার সাথে আলাপ করে মিথিলাকে খুঁজতে লাগলো। অবশেষে মিথিলার খোঁজ পেল। আজ মিথিলাকে অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দরই লাগছে। মিথিলা এমনি অনেক সুন্দর, কিন্তু আজ পার্লার থেকে সেজে আসার জন্য আরো বেশি সুন্দর লাগছে। মিথিলা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, সেটা দেখে কাবির চলে গেল। ভাবলো মিথিলার সাথে পরে কথা বলবে। কাবির মহসিন এবং তানভীরের বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে এসে দেখলো মিথিলা এখনো সেই ছেলেটির সাথে হেসে হেসে কথা বলছে। কাবির এখন সেখান থেকে চলে না গিয়ে মিথিলার কাছে গেল এবং বলল, হাই মিথিলা। উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। ও, উনি হচ্ছেন রাশেদ চৌধুরী, চৌধুরী কোম্পানির মালিক। আর রাশেদ ও হচ্ছে কাবির খান, আমার বয়ফ্রেন্ড। নাইস টু মিট ইউ। তা আপনি কি করেন মিস্টার কাবির? আমি বর্তমানে বেকার। মিথিলার সাথে প্রেম করাই আমার কাজ। ও আঙ্কেল কি জানেন তোমাদের ব্যাপারে? ফ্যামিলি সবাই জানে। তোমরা কথা বলো, আমি আসছি। কাবির সেখান থেকে চলে আসলো। তারপর সবার খাওয়া দাওয়া শেষ করে ইশরাতকে তানভীরের গাড়িতে তুলে দিয়ে সবাই যার যার বাড়িতে চলে গেল। ইশরাত ও মিথিলা হালকা কান্না করে, আর রুকসানা বেগম খুব বেশি কাঁদতেন মেয়েকে জড়িয়ে। সেদিন সবার থেকে বিদায় নিয়ে কাবির কোথাও চলে গেল।
তানভীর কল দিলে তাকে বলে জরুরি কাজ আছে। পরের দিন সকালে কাবির সবাইকে নাস্তার জন্য সবাইকে একটা রেস্টুরেন্টে ইনভাইট করে। সবাই ঠিক টাইম মতো পৌঁছে যায়। সেখানে তানভীর বলে, কিরে এত সকাল সকাল কিসের জন্য এখানে ডাকলি? আজ ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট পার্টি দিয়ে দেই। ও। সবাই খাবার টেবিলে বসলো। তখন কাবির ওয়াশরুমের দিকে গেল। তার দেখা দেখি তানভীরও গেল ওয়াশরুমের দিকে। সেখানে তানভীর, এই কাবির, আজ জুনের 23 তারিখ, তোর মনে আছে কি? ভাই, জুন 23-তে কি হবে? ভাই, আমি মজা করার মুড়ে নেই। হ্যাঁ, আমিও। তাহলে বল না, কি প্ল্যান করেছিস আজকের জন্য? তখনই ওয়াশরুমের বাইরে রেস্টুরেন্টে চিল্লানোর আওয়াজ শুনে কাবির ও তানভীর ওয়াশরুম থেকে বের হয়ে যা দেখলো তা দেখে তারা দুজনেই থমকে গেল। সেখানে সবকিছু উল্টে পাল্টে রয়েছে। আর মিথিলা, ইশরাত ও তাসরিনকে দেখা যাচ্ছে না। আর মহসিন অজ্ঞান হয়ে পড়ে আছে। কাবির ও তানভীর মহসিনের মুখে জল দেওয়ার পর মহসিনের হুঁশ ফিরে। তখন কাবির জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছিল? জানি না, আমার যখন এখানে বসে কথা বলছিলাম তখনই হঠাৎ আমার মনে হলো কেউ আমার শরীরে ইঞ্জেকশন মারছে। তারপর আমার আর কিছু মনে নেই, চোখ খুলে তোমাদেরকে দেখতে পেলাম। কাবির মহসিনের পিঠের দিকে তাকিয়ে দেখে একটা কিছু মহসিনের শরীরে লেগে আছে। সে সেটা খুলে এবং বলে, আমার মনে হয় কেউ তোদেরকে স্নাইপারের মাধ্যমে একটা ইনজেক্ট করেছে। কিন্তু কেন? মিথিলাদের কিডন্যাপ করার জন্য। কি? কাবিরের কথা শুনে মহসিন ও তানভীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তারা দুজনেই খুবই দুশ্চিন্তা করছে। তখনই কাবিরের ফোনে অচেনা নম্বর থেকে ফোন আসে। কাবির কল ধরে, হ্যালো। হাই কাবির খান, উরুফি মিস্টার কেকে। হু আর ইউ? আপনাকে তো চিনলাম না। যাকে তুমি খুঁজে বের করার এত চেষ্টা করছো তাকেই চিনলে না? আপনি মন্ত্রী আজহার সওদাগর, ঠিক কি না? এই তো কেকে ভাব। আপনি কেন আমায় কল দিলেন আর কিভাবে জানলেন আমি কে? আমার নাম্বার কোথায় পেলেন? আরে এত প্রশ্ন করছো কেন? সবকিছু কি ফোনে বলে দেবো? আগে দেখা কর, তারপর বলবো। আমি কেন আপনার সাথে দেখা করব? হে তাই তো, তুমি কেন আমার সাথে দেখা করবে? অবশ্যই তুমি তোমার প্রেমিকার সাথে দেখা করবে। মানে? আমি সেই ব্যক্তি যে তোমার প্রেমিকা ও তার সাথীদের কিডন্যাপ করেছি। আমি কিভাবে বিশ্বাস করব? তোমার কথা পয়েন্ট আছে। মিথিলার আওয়াজ শুনলে বিশ্বাস করবে তো? ওকে। তারপর আজহার সওদাগর কাবিরকে মিথিলার সাথে কথা বলতে দেয়। হ্যাঁ কাবির। হ্যালো মিথিলা, তুমি কোথায় আছো? আমি জানি না রেস্টুরেন্টে আমার কি হয়ে যায়, তারপর চোখ খুলে দেখি আমি এখানে। প্লিজ আমাদেরকে এখান থেকে নিয়ে যাও। ইসরাত ও তাসরিনও কি তোমার সাথে? ঠিক তখনই ফারহান সওদাগর মিথিলাকে চড় মারে এবং মোবাইলটা ওর হাতে নিয়ে নেয়। দেন বলে, কিরে, সব প্রেমালাপ মোবাইলে করবি কি? ফারহান, তুইও তোর বাপের সাথে জড়িত? বাহ বাহ, আমাকে চিনে ফেললি, নামটাও এখনো মনে আছে? তোকে কি করে ভুলতে পারি? তাহলে চলে আয় এখানে, তোর সাথে দেখা করি। কিছু পুরনো হিসাব রয়েছে যা আজ মিটিয়ে নিব। আজ তোকে মেরে মিথিলাকে বিয়ে করব। আর হ্যাঁ, তোর এখানে আসতে যত সময় লাগবে তার প্রত্যেক মিনিটে মিথিলা একটি করে চড় খাবে। এই মিথিলার কিছু করিস না, আমি আসছি। এই না, ঠিক জায়গায় আসলি। আমি তোকে লোকেশনে SMS করছি। আর হ্যাঁ, একলা আসবি, তবে সাথে তোর 2 চামচা ফ্রেন্ডকেও আনতে পারিস তোর লাশটা নেওয়ার জন্য। ফারহান কল কেটে দেয়। প্রায় 15 মিনিট পর কাবির ফারহানের দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। সেখানে পৌঁছে কাবির দেখতে পায় মিথিলা, ইশরাত ও তাসরিন তিনজনকে 3 চেয়ারে বেঁধে রাখা হয়েছে। কাবির সেখানে যেতে আজহার সওদাগর বলেন, তুই তো দেখি একদম ঠিক সময়ে এসে গেছিস। কবির সব সময় সব জায়গায় ঠিক সময়ে পৌঁছে যায়, কিন্তু কবিরের সময় দেখে অন্যদের সময় নষ্ট হয়ে যায়। এই, এখানে কোনো শুটিং চলছে না যে তুই ডায়লগ মারছিস। তা আমাকে এখানে কেন রেখেছেন জানতে পারি? আজ তোকে মেরেই ফেলবো। তুই আমার বাবা আজহার সওদাগরকে মারার প্ল্যান করেছিস? দাঁড়া। কাবির, তুই তো খুবই ভাগ্যবান।
তোর বাবাকে আমি মেরেছি, আর আজ তোকে আমার ছেলে মারবে। দেখা যাবে কে কাকে মারে। এই কবিরকে মারার জন্য এখনো কোনো যন্ত্র বা অস্ত্র আবিষ্কার করা হয়নি। তুই ভুল বলেছিস কাবির, তোকে মারার জন্য আমি একটা অস্ত্র আবিষ্কার করে ফেলেছি। জানিস কাবির, পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিশ্বাসঘাতকতা, যা আমি তোর বিরুদ্ধে ব্যবহার করব। আজহার সওদাগরের কথা শেষ হতে না হতে মহসিন কাবিরের বুকের ডান পাশে গুলি করে, যা দেখে সবাই থ হয়ে যায়। তানভীর কি করবে তা ভেবে পাচ্ছে না, আর মিথিলা কান্না করতে শুরু করে দিল। সবাই নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। তখনই ফারহান সওদাগর বলল, আজহার সওদাগরের কথা শেষ হতে না হতে মহসিন কাবিরের বুকের ডান পাশে গুলি করে, যা দেখে সবাই থ হয়ে যায়। তানভীর কি করবে তা ভেবে পাচ্ছে না, আর মিথিলা কান্না করতে শুরু করে দিল। সবাই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তখনই ফারহান সওদাগর বলল, কি রে কাবির, সিনটা কেমন লাগলো? তোর বিশ্বস্ত বন্ধু টাকার কাছে বিক্রি হয়ে গেল। বন্ধু, কি করব, 100 কোটি টাকা কম নয়। সারা জীবনও ইমানদারি করে রুজি করতে পারবো না। তুই এমনটা কিভাবে করলি? তোকে আমি নিজের ভাইয়ের মতো ভাবতাম। পৃথিবীর সবচেয়ে বড় ভাই টাকা। আমাকে কাল রাতে মহসিন কল দিয়ে সব কিছু বলেছে, যার বিনিময়ে ও টাকা পেয়েছে। আর হে, তুই আমার বিরুদ্ধে প্রমাণ করছিলি যে আমার সাথে কে কে মিলিত। আমার সাথে অনেকে জড়িত, যাদের নাম তুই খুঁজেও পাবি না। আমি সবাইকে খুঁজে বের করব। মরার সময়ও তোর জিত গেল না। তোর শেষ ইচ্ছা বলতে পারিস, পূরণ করার চেষ্টা করব। বাবা, তুমি কি বলছো? শেষ ইচ্ছা? ও তো ওর শেষ ইচ্ছা এটাই বলবে যে ওকে ছেড়ে দিতে। ওর উপর আমার পুরো আশা আছে। ও ওর জীবন ভিক্ষা চাইবে না, কারণ ওর বাবা যখন মৃত্যুর ঠিক কাছে ছিল তখন ও নিজের জীবন ভিক্ষা চায়নি। আমি কখনো আমার জীবন ভিক্ষে চাইবো না। আমার শেষ ইচ্ছা হলো তোমাদের সাথে কে কে জড়িত তাদের নাম জানা। আমি আমার ব্যবসার বিষয়ে কাউকে কিছু বলি না। দুঃখিত, আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করতে পারলাম না। আরে কাবির, তুই তো তোর জীবন ভিক্ষের চেয়েও আরো বেশি কিছু চেয়ে ফেললি। বাবা আজ পর্যন্ত আমাকে এই বিষয়ে কিছু বলেনি। ইনফ্যাক্ট উনি কাউকে ওনার সিক্রেট রুমে পর্যন্ত ঢুকতে দেয় না। তুমি এটাও জানো না? এই, তুই এত কিছু জেনে কি করবি? দেখেছিস, তোর বাবা তোকে বিশ্বাস করে না। ফারহান, ওর কথায় কান দিস না। বাবা আজ তোমাকে বলতে হবে সিক্রেট রুমটা কোথায়। ফারহান, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। না, তোমাকে এখনই বলতে হবে। তুমি আমাকে একটুও বিশ্বাস করো না। তাহলে শোন, আমার রুমের আয়নার পিছে। এবার খুশি তো? দেখলি কাবির, আমার বাবা আমাকে কতটা ভালোবাসে। দেখলাম। এতক্ষণ সবাই তাদের কথা শুনছিল। তানভীরকে মিথিলাদের সাথে বেঁধে রাখা হলো। মিথিলা কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তখনই ফারহান বলল, বাবা ওকে এখন মেরে ফেলি? কিসের জন্য অপেক্ষা করছো? ভাবছি কাবিরকে মিথিলার হাত দিয়ে মারবো। গুড প্ল্যান বাবা, দেখতে অনেক মজা লাগবে। এই মিথিলাকে এখানে নিয়ে আস। ফারহানের কথা একজন লোক মিথিলাকে নিয়ে আসে। মিথিলার মুখে পানি দিয়ে ওর জ্ঞান ফেরানো হয়। তখন ফারহান ওর হাতে একটা বন্দুক দিয়ে বলে, মিথিলা, তুমি কাবিরকে গুলি করো। না, আমি মরে গেলেও করব না। তুমি মরে গেলে আমার কি হবে? তাই তোমাকে না মেরে তোমার বাবা, চাচি ও তোমার বন্ধুদের আমি মারবো। শুট মি মিথিলা। আমি পারবো না। আমি যা বলছি তা করো। মিথিলা কি করবে তা বুঝতে পারছে না। মিথিলা নিজের মাথায় বন্দুক ধরলো এবং নিজেকে গুলি করে দিল। সবাই শব্দ শুনে থমকে গেলেন, কিন্তু মিথিলার কিছুই হয়নি। তাই দেখে সবাই অবাক। ঠিক তখনই কাবির বাড়ি থেকে উঠে চেয়ারে স্টাইল মেরে বসলো এবং বলল, কিং ইজ হেয়ার, রেডি ফর দ্য ওয়ার। কি রে আজহার সওদাগর, কি ভাবছিস? বেশি ভাবিস না, তাহলে মাথায় সমস্যা করবে। কাবিরের এমন কাণ্ড দেখে সবাই অবাক, আর সবচেয়ে বড় শখ হলো ফারহান ও আজহার সওদাগর। এই, তুমি এভাবে কথা বলছো কেন? তোমাকে না মহসিন গুলি করলো, আর মিথিলার কেন কিছু হলো না? মিথিলার হাতের বন্দুকে গুলি নেই, আর কবিরকে মারা হয়তো সহজ, কিন্তু কে 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 নয়। এই, আমার মাথায় কিছু ঢুকছে না। কি হচ্ছে এইসব? তোকে কি বলবো, আমি নিজেও কিছু বুঝতে পারছি না।
অপেক্ষা কর, সবকিছু বুঝতে পারবে। তোমরা কি মনে করেছো এই কাহিনীর লেখক তোমরা? কিন্তু এটা ভুলে গেছো, এই কাহিনীটা আমি তোমাদেরকে দিয়ে লেখাচ্ছিলাম। কাহিনী যেই লিখুক না কেন, এই কাহিনীর শেষ আমি করব। প্রথমে নিজের জীবন বাঁচাও, তারপর না হয় আমায় মারবে। আমার জীবন বাঁচাতে হবে। হাসালে কাবির, আমার হাসালে। এই আজহার সওদাগরকে মারার জন্য আজ পর্যন্ত কেউ এই পৃথিবীতে জন্ম নেয়নি। আমার পাওয়ার তুই জানিস না কাবির। আমি জানি তোর পাওয়ার, তাই তো তোর পাওয়ার আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। তুই যেই পাওয়ার নিয়ে এত বড়াই করিস, সেই পাওয়ার আছে নেই তোর। মানে? টিভিটা চালু কর, তাহলেই তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এই টিভিটা অন কর। টিভি অন করা হলো, আর টিভির নিউজ দেখে আজহার সওদাগরের যায় যায় অবস্থা। ওনার মাথার উপর বিদ্যুতের খুঁটি পড়েছে, কারণ নিউজে ওনার সব অপরাধ অন্যায় কর্মকাণ্ডের কথা বলা হচ্ছিল। আমাদের কাছে আজ একটা ফাইল ও সিডি দেন এক অজানা ব্যক্তি। ওনার নাম বলেছেন কে। এখান থেকে আমরা যে তথ্য পাই তা অবিশ্বাস্য, কিন্তু তা সবই ঠিক। বাংলাদেশের গত মাসে যে 5,000 কোটি টাকার চুরি হয়েছিল এবং 100 মেয়ের অপহরণের পিছনে মন্ত্রী আজহার সওদাগরের হাত ছিল। হ্যাঁ, আপনারা ঠিক নাম শুনেছেন, মন্ত্রী আজহার সওদাগর। উনি আরো কিছু মানুষের সাথে মিলে এইসব কাজ করেন। উনি আর অনেক অপরাধ করেছেন, যা আজ বিকেল 5টার সংবাদে জানানো হবে। নতুন নতুন খবর পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আজহার সওদাগর ও ফারহান সওদাগর এসব শুনে আতঙ্কে পড়ে গেলেন, আর কাবির হাসছে। বাকি সবাই শুধু দেখছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। আজহার সওদাগর কাবিরকে জিজ্ঞেস করলেন, এসব কি? এটা তো শুধু তোর ধ্বংসের একটা নমুনা। এইসব তুমি কোন সময় করলে? আমরা কাল রাত থেকে শুরু করেছি এই খেলা। মানে? মহসিন তখন কাবিরের পাশে গেল এবং বলল, তাহলে শোন, তুই কিভাবে ভাবলি আমি আমার জিগারি দোস্ত কাবিরকে গুলি মারবো? আমাকে কাল রাতে কাবির কল দেয় এবং ক্যাম্পে আসার জন্য বলে। সেখানে গেলে সে আমাকে এই প্ল্যানের বিষয়ে বলে। গতকাল রাত 11:30। কিরে, এত রাতে এখানে আসার জন্য কেন বললি? একটা জরুরি বিষয়ে আলোচনা করার জন্য তোকে এখানে আসতে বলেছি। তা কি বিষয়ে? আমাকে তুই গুলি মারতে হবে। কি? আমি এখন মজা করার মুডে নেই। আমিও মজা করছি না। সবকিছু খুলে বল। তুই এখন আজহার সওদাগরকে কল দিয়ে আমার বিষয়ে বলবি এবং বিনিময়ে 100 কোটি টাকা চাইবি। আর কাল মিথিলাদেরকে কিডন্যাপ করবি আজহার সওদাগরের সাথে মিলে এবং আমাকে গুলি মারবি। বাকিটা আমি ম্যানেজ করব। কি বলছিস এসব? যা তুই শুনেছিস। কিন্তু এসব করে কি করবি তুই? এই মন্ত্রী বেটাকে পুরোপুরিভাবে জালে ফাঁসাতে হবে। কিভাবে? এই মন্ত্রী খুব চালাক। ওর সব কাজকর্মের ডিটেলস একটা রুমে রাখে, যেটা কোথাও কেউ জানে না। আর ওর ব্ল্যাক মানির খবরও কেউ জানে না, তাই আমাদের এটা করতে হবে। ও, এতে অনেক রিস্ক রয়েছে। কে মানে রিস্ক? বর্তমানে সবকিছু শুনলেন তো আজহার সাহেব? এই সবকিছু কাবিরের প্ল্যান, আপনার নয়। ওহ, তাহলে এটা তোমাদের প্ল্যান। কিন্তু তোমরা এখানে এসে ভুল করেছো। এখানে তো এসে গেছো, কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। এই সবাই ওকে মার। আজহার সওদাগর তার ভাড়া করা গুন্ডাদের পাঠালো কাবিরকে মারার জন্য, কিন্তু ওরা কাবিরকে না মেরে কাবিরের পাশে গিয়ে দাঁড়ায়, যা দেখে ফারহান সওদাগর বলে, ওর পাশে দাঁড়িয়ে থাকার জন্য তোমাকে ভাড়া করে আনিনি, ওকে মারার জন্য ভাড়া করেছি। ওদের মধ্যে একজন বলে উঠল, কি? তুই কি ভেবেছিস কে এত ছোট প্ল্যান করবে? কে যে প্ল্যান করে তা নিখুঁত ভাবে করে। এখন তোদেরকে কে বাঁচাবে? এই কাবির, আমাকে মেরে তোর কোনো লাভ হবে না। তার চেয়ে বরং আমার যা সম্পত্তি আছে তা তুই নিয়ে নে আর আমাকে ছেড়ে দে। তুই তোর সম্পত্তি দেওয়ার আর না দেওয়ার কে? তোর সব সম্পত্তি এখন আমার। তোর সিগারেট রুম থেকে সব তথ্য বের করে ফেলেছি এবং তোর পুরোনো বাড়ি থেকে সব টাকা নিয়ে নিয়েছি। এখন তুই পথের ভিখারি। কি? তবে তোকে বাঁচার একটা চান্স দিতে পারি। কি সেটা?
তুই তোর ছেলেকে মেরে ফেল, কারণ তুই তোর ছেলেকে ভালো মানুষ না বানিয়ে তোর মতো একটা জানোয়ার বানিয়েছিস। কি? আমি এটা পারবো না। তাহলে তুই মর। আমাদেরকে ছেড়ে দে কাবির, প্লিজ। ঠিক তখনই আজহার সওদাগর ফারহানের মাথায় গুলি করে এবং ফারহান মারা যায়। কাবির কখনো ভাবেনি আজহার সওদাগর এমন কিছু করবে। তখন কাবির বলে, তুমি নিজে বাঁচার জন্য তোমার নিজের ছেলেকে মেরে ফেললে। তুই ভুল ভাবছিস কাবির। আমি বাঁচার জন্য নিজের ছেলেকে মারিনি। তোর জন্য খুবই খারাপ কিছু অপেক্ষা করছে। সে আসবে, শুধু অপেক্ষা কর। সে আসলে কি করবে তার একটা নমুনা আমি তোকে দেখিয়ে মারবো। আজহার সওদাগর আর কিছু না বলে মিথিলার বুকের ডান পাশে গুলি করে দেয়। এটা দেখে কেউ কিছু করতে যাবে তার আগেই আজহার সওদাগর নিজেই নিজের মাথায় গুলি করে মরে যায়। তখন কাবির মিথিলার কাছে যায় এবং কান্না করে বলে ওঠে, মিথিলা, এই মিথিলা, চোখ খুলো। এই কাবির, মিথিলাকে নিয়ে চল হসপিটালে যাই। চল, তাড়াতাড়ি চল। মিথিলা অজ্ঞান হয়ে গেছে আর কাবির মিথিলার দিকে চেয়ে কান্নাই করে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা হসপিটালে পৌঁছালো। মিথিলাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। কাবির ও বাকিরা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছে দীর্ঘ এক ঘন্টা পর ডক্টর অপারেশন থিয়েটার হতে বের হলো। কাবির দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, মিথিলার অবস্থা এখন কেমন? ভয়ের কোনো কারণ নেই, শি ইজ আউট অফ ডেঞ্জার। আমরা গুলিটা বের করে ফেলেছি, কিন্তু কি ডাক্তার? ওনার শরীর খুবই দুর্বল, তাই ওনার খুব বেশি যত্ন নিতে হবে। ও, আমরা কি মিথিলার সাথে দেখা করতে পারবো? 30 মিনিট পর 56 নাম্বার কেবিনে গেলে ওনার সাথে দেখা করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। তারপর ডক্টর চলে গেলেন আর 30 মিনিট পর কাবির আর বাকি সবাই মিথিলার ক্যাবিনে গেল। সবাই মিথিলার সাথে কথা বলছিল। তখন মিথিলা কাবিরকে বলল, জান কাবির, আমার যখন গুলি লেগেছিল তখন আমি মনে করেছিলাম আমি আর বাঁচবো না, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম। এইসব আমার জন্য হয়েছে। আই এম সরি মিথিলা। না, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তোমার কর্তব্য পালন করছিলে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মিথিলার হাত ধরে কাবির বসে আছে। তখনই কাবিরের ফোনে কল আসে। কাবির মিথিলাকে ছেড়ে জানালার পাশে গিয়ে কল ধরে। হ্যালো, কে বলছেন? তুমি আজহার সওদাগরকে মেরে ভালো কাজ করনি। তুমি কে আর কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি ভালোই জানি। খুবই তাড়াতাড়ি তুমি আমার পরিচয় পেয়ে যাবে। শুধু এটা জেনে রেখো, আজহার সওদাগর শেষ মুহূর্তে যে কথাগুলো বলছিলেন তা পূর্ণ করতে আমি আসছি। মিস্টার কে। হ্যালো। অবশ্য থেকে কল কেটে দেওয়া হয়েছে। আর তখনই কাবির ভাবতে লাগলো, আজহার সওদাগর চাইলে মিথিলার উপর গুলি না মেরে আমার উপর গুলি মারতে পারত, কিন্তু সে সেটা করেনি। তাহলে আমাদের জীবনে কি কোনো বড় বিপদ আসতে চলেছে? তখনই তানভীর কাবিরের কাঁধে হাত রাখে আর বলতে শুরু করে, কি রে, এত কি ভাবছিস? আজহার সওদাগরের কেসটা নিয়ে ভাবছি। ভাই, এই বিষয়ে ভাবিস না। এই আজহার সওদাগরের কাহিনীটা শেষ। সব কাহিনী পুরোপুরিভাবে শেষ হয় না। কোনো কাহিনী শেষ থেকে নতুন কাহিনীর জন্ম হয়। ওকে ভাই, তোর কথা মানলাম। এখন চল মিথিলার পাশে যা। কাবির ও তানভীর মিথিলার পাশে গেল। তানভীর এই বিষয়টা নিয়ে এতটা ভাবেনি, কিন্তু কাবির এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস ছিল। সে মিথিলার হাত ধরে বসে রইল। 6 মাস পর কাবিরের বুকে এক অচেনা ব্যক্তি গুলি চালায়।